আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসিএস ফিউচার স্কুলের পক্ষ থেকে ওয়ান শটের আজকের এই ক্লাসটিতে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবন পাঠ বা লেসনস অন লাইফ নিয়ে পড়াশোনা করব এবং এই পুরো ক্লাসটা জুড়ে আমি তোমাদের সাথে আছি ফারিহা নাজনীন তন্দ্রা। বর্তমানে পড়াশোনা করছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। যেমনটা আমরা প্রমিস করছি যে একই ক্লাসে আমরা পুরো অধ্যায় কভার করে ফেলবো ইনশাল্লাহ। এবং মজার বিষয় হচ্ছে যে আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করো তাহলে আমি ইনশাল্লাহ বলতে পারি যে বইটা যখন তুমি পড়তে যাবে তখন তোমাকে পরিশ্রমে বইটাকে আয়ত্ত করে ইনশাল্লাহ তুমি ফেলতে পারবে। এবং এই ক্লাসে আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব, যার মাধ্যমে তোমরা কিভাবে সিকিউতে ভালো করতে পারবে, সিকিউ লেখার বিভিন্ন টেকনিক এগুলো বলবো। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো, আর পুরো অধ্যায় তো ইনশাল্লাহ আমরা প্রতিটা শব্দ ধরে ধরে একদম বেসিক ক্লিয়ার করে ফেলবো। তো সবার কাছে আমার রিকোয়েস্ট যে সবাই একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা সাথে থাকবো ইনশাল্লাহ। তো চলো তাহলে আমরা শুরু করি। এই অধ্যায়ের প্রথমেই যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের যে টপিকগুলো সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া নিয়ে নিব। যে কোনো অধ্যায় পড়তে গেলে শুরুতে যদি তুমি অধ্যায়ের টপিকগুলো সম্পর্কে না জানো তাহলে যখন তুমি ভেতরে পড়তে যাবে তোমার কাছে একটা টপিক তুমি পড়বে, দেখা যাবে যে আরেকটা টপিক তুমি ভুলতে থাকতেছো। তো এটা যেন না হয়, ঠিক আছে? তো প্রথমেই আমরা যদি টপিকগুলোকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, যেমন অধ্যায়টা রিভিশন দেওয়ার সময় বলো বা তুমি যখন অধ্যায়টা শুরু থেকেই পড়তে যাচ্ছ তখন তুমি 3টা ভাগে অধ্যায়টাকে ভাগ করে ফেলতে পারো। তো আমাদের প্রথম ভাগটা হচ্ছে যে আমরা জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞানের শাখাসমূহ, যেমনটা আমাদের বইতে 2 ধরনের শাখা আছে। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা যেটা হচ্ছে ফিজিক্যাল বায়োলজি, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বায়োলজি। তোমরা শুরু থেকেই খেয়াল করবে যে আমি যখনই হচ্ছে যেই তোমাদের বইয়ের যেই লেখাগুলো বা বইয়ের যেই মেন টপিকের নামগুলো বলবো তখন হচ্ছে ইংলিশ নামগুলো বলবো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সন আছো তাদের জন্য তো এটা হেল্পফুল হবে, বাট যারা বাংলা ভার্সন আছো তারাও তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে এই টপিকগুলোর ইংলিশ নামটা অ্যাটলিস্ট একবার শুনবে, কারণ দেখবে বইতেও কিন্তু টপিকগুলোর ইংলিশ নাম আছে এবং তোমাদের এমসিকিউর সময় বা সিকিউর সময়ও ক মার্কের প্রশ্নের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক সময় ইংলিশ নাম আকারেই চলে আসে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা জানি যে আমরা যেহেতু বোর্ড পরীক্ষা দিব, তো বোর্ড পরীক্ষাতে আমাদের যেটা হয় যে আমাদের লিখতে হবে যে যারা আমরা ভালো করব তারা আমরা স্কলারশিপ পাবো। তো এই স্কলারশিপ পাওয়ার যাত্রাটা আমাদের জন্য তখনই ইজি হবে যখন আমরা এর মধ্যে একটু ছোট ছোট ইংলিশ নামগুলো লিখে দিব, যেটা কিন্তু ঠিকই আমাদের বাংলা মিডিয়াম যে বইগুলো আছে সেগুলোতে আছে। সো ক্লাসের শুরুতেই কিন্তু একটা টিপস শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আমাদের এই অংশটা আমরা একটা টপিক হিসাবে ধরতে পারি। আমাদের সেকেন্ড যে অংশ, এই পর্যন্ত একটা অংশ ধরলাম, এরপর আমাদের সেকেন্ড অংশে এসে আমরা জীবের শ্রেণীবিন্যাসটা কেন করব, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, এবং এই শ্রেণীবিন্যাস করার ফলে যে আমরা 5টা রাজ্য পেয়েছি এই 5টা রাজ্য নিয়ে আমরা যে 5টা রাজ্যের বৈশিষ্ট্য সেই সম্পর্কে খুব ভালোভাবে পড়ব। আমি জানি যে এখানে তোমাদের একটা কমন বিষয় আছে যে আপু 5টা রাজ্যের ক্যারেক্টার্স বা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো যখন পড়ি তখন একটা পড়লে আমি আরেকটা ভুলে যাই। তো আমি সেখানে তোমাদের একই সাথে পার্থক্য করে এবং সিমিলারিটিস করে পড়াবো যেন খুব সহজেই তোমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সগুলো পারো, ঠিক আছে? সহজে মনে রাখতে পারো। আর এরপরে আমাদের 3 নম্বর যে টপিকে যাই, 3 নম্বর যে টপিক সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীবিন্যাসে আমাদের বইতে যে ধাপগুলো আছে ওগুলা পড়বো, দ্বিপদ নামকরণ পদ্ধতি পড়বো, এবং তোমাদের জন্য আজকের ক্লাসের একটা বোনাস পয়েন্ট হচ্ছে বৈজ্ঞানিক নাম, যেটা তোমাদের মুখস্থ হতে চায় না, আমি জানি যে খুবই কষ্ট লাগে। তো ইনশাল্লাহ আমি গল্পে গল্পে চেষ্টা করব তোমাদের ওই বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করে দেওয়ানোর, ঠিক আছে? তো চলো ইনশাল্লাহ ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমরা স্টার্ট করে দিই, ঠিক আছে? ওকে, তো প্রথমে আমরা যদি যাই যে জীববিজ্ঞান, আমরা যেহেতু জীববিজ্ঞান বইটা নিয়েছি প্রথমবারের মতো, ক্লাস 8-এ তো আমাদের জীববিজ্ঞান বলে কোনো বই ছিল না, 9-10 থেকে আমাদের জীববিজ্ঞান বলে একটা আলাদা বই আছে। এবং এই জীববিজ্ঞানকে আমরা বায়োলজি বলে সেটা তো সবাই জানি, কিন্তু এই বায়োলজি শব্দটা আমাদের 2টো গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটা হচ্ছে বায়োস, যার মানে হচ্ছে জীবন, আর একটা হচ্ছে লোগোস, যার মানে হচ্ছে জ্ঞান। বায়োলজি পড়তে যাদের আমাদের কঠিন লাগে আমি তাদেরকে বলবো, যদিও আমি পারি না গ্রিক ভাষা, কিন্তু তোমরা যদি গ্রিক ভাষা পারো তাহলে বায়োলজি তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, কারণ বায়োলজির ম্যাক্সিমাম ওয়ার্ডই হচ্ছে গ্রিক ভাষা থেকে আসছে, হালকা কিছু ওয়ার্ড আছে যেগুলো ল্যাটিন ভাষা থেকে আসছে, তো ওগুলো জানলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ট্রাই করবা গ্রিক ভাষা শেখার, যারা বায়োলজি নিয়ে যাদের আগ্রহ আছে তাদের। তো এখানে গ্রিক যে শব্দ বায়োস এবং লোগোস, এটার মানে হচ্ছে জীবন এবং জ্ঞান, মানে জীবন সম্পর্কিত জ্ঞান। তো যখন আমরা বায়োলজি বা জীববিজ্ঞান
পড়বো শুরুতে আমাদের জানতে হবে যে জীববিজ্ঞান কাকে বলে। এটা আমাদের পরীক্ষায় ক মার্কের জন্য আসতে পারে। তো সংজ্ঞাটা আমাদের সুন্দর করে লেখা শিখতে হবে, ঠিক আছে? জীবনের বিজ্ঞানকে জীববিজ্ঞান বলে এরকম লিখে দিলে কিন্তু আসলে হবে না। তো আমরা যদি দেখি আমাদের সংজ্ঞাতে যেটা লেখা আছে যে জীববিজ্ঞান বা বায়োলজি, তোমরা একটু খেয়াল করো, যে কোনো সংজ্ঞা যখন আমি লিখতাম তোমাদের মতো বয়স থেকে, তখন ওইটার যদি আমি ইংলিশটা জানতাম তাহলে আমি অবশ্যই ইংলিশটা পাশে দিয়ে দিতাম, এইভাবে ব্র্যাকেট করে দিয়ে দিতাম, ঠিক আছে? তো এটা হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তুমি আগে এইটুকু পড়বে, তুমি ব্র্যাকেটে যে লেখাটুকু আছে ওইটুকু পড়ে আগে মাথায় প্রেশার নিবে না। তুমি শুরুতে পড়বা যে জীববিজ্ঞান হচ্ছে বিজ্ঞানে তো অনেকগুলো শাখা আছে, ফিজিক্স কেমিস্ট্রি ওরকম হচ্ছে একটা শাখা যেখানে জীব এবং জীবন সংক্রান্ত বিষয়ে গবেষণা করা হয়। কঠিন লাগলে বলবা পড়াশোনা করা হয়, ঠিক আছে? মানে সহজ করে বলবা, বাট মেইন থিম যেটা সেটা থাকতে হবে। এইবার তুমি যদি ব্র্যাকেটে লিখে দিতে পারো যে তুমি যখন জীব নিয়ে পড়াশোনা করছো আসলে তুমি কি কি পড়ছো জীবের, তুমি না এখানে মুখস্থ করবা না। তুমি যদি তোমার বইটা সম্পর্কে একটু ধারণা থাকে, তুমি দেখবা যে তোমার বইয়ের সেকেন্ড চ্যাপ্টারে জীবের হচ্ছে গঠন, মানে একদম সেলের স্ট্রাকচার সম্পর্কে বলা আছে, তাহলে তুমি বলবা গঠন নিয়ে, বৃদ্ধি নিয়ে, শ্রেণী বিন্যাস যেটা এই চ্যাপ্টারে আমরা পড়ছি, বিবর্তন যেটা আমরা লাস্টের দিকে গিয়ে পড়বো, একদম 12 নম্বর চ্যাপ্টারে গিয়ে পড়বো। তাহলে যে বিষয়গুলো তুমি তোমার বইতে দেখতে পাচ্ছ যে গঠন, বৃদ্ধি, বিকাশ, যেটা সেল ডিভিশনে আমরা পড়ি যে সেল কিভাবে হচ্ছে বৃদ্ধি হয় বা বড় হয় সেটা পড়ি, তাহলে তুমি এইগুলাই লিখে দিবা, এখানে তুমি কিছু মুখস্থ করতে যাবে না। তাহলে জীববিজ্ঞান হচ্ছে জীব এবং জীবন সংক্রান্ত বিজ্ঞান, কিন্তু জীবের কি কি নিয়ে পড়াশোনা করব? বৃদ্ধি, বিকাশ, বিবর্তন, এই সকল বিষয়াশয় নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আমি আশা করি যে আমরা জীববিজ্ঞান কাকে বলে এই সংজ্ঞাটা শিখে ফেলেছি। এরপরে আমরা যেহেতু জীববিজ্ঞান পড়তেছি, আমাদের অবশ্যই জানতে হবে যে জীববিজ্ঞানের জনককে বা ফাদার অফ বায়োলজিটাকে। তোমরা যখন এরপরে মানে স্কুল লাইফটা পার করে কলেজ লাইফে উঠে যাবা, তখন তোমাদের দুটো বই হয়ে যাবে, একটা হচ্ছে বোটানি বা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা বই হয়ে যাবে হচ্ছে আমাদের জুওলজি বা প্রাণী বিজ্ঞান। ওই দুটোর ফাদার আবার কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে? কিন্তু কিউমুলেটিভভাবে যখন আমি জীববিজ্ঞানের কথা বলছি তখন সেটার জনক হচ্ছে আমাদের অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটল একজন মানে খুবই মহান ব্যক্তিত্ব, ওনার সবখানেই মোটামুটি হাত ছিল, তার মধ্যে জীববিজ্ঞানে উনি হচ্ছে বেশি অবদান রাখছে। এবং আমাদের যে জুওলজি বা আমাদের যে হচ্ছে প্রাণী বিজ্ঞান সেটার জনকও আমাদের হচ্ছে অ্যারিস্টটল, কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। আমি জাস্ট কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম যে এখানে আমাদের জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, আমাদের প্রাণী বিজ্ঞান যেটা আমি যদি একটু লিখে দিই, প্রাণী বিজ্ঞানের জনকও হচ্ছে আমাদের অ্যারিস্টটলই, কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ওটা আপাতত না মনে রাখলে হবে, যেহেতু আমাদের বইটা এখন শুধু জীববিজ্ঞান, তাহলে আমরা মনে রাখবো যে জীববিজ্ঞানের জনক হচ্ছে আমাদের অ্যারিস্টটল। ওকে ফাইন। এরপর আমরা চলে যাই বইয়ের যে টপিকটা আছে জীববিজ্ঞানের শাখাসমূহ। প্রথমে বলে রাখি যে এই টপিকটা আমাদের মূলত এমসিকিউ প্লাস সিকিউ, কিন্তু সিকিউ এর হচ্ছে ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং হচ্ছে সিকিউ এর ক মার্কের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমাদের জীববিজ্ঞানের শাখাসমূহকে বইতে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান বা ফিজিক্যাল বায়োলজি, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান যেটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। এখানে একটা মজার বিষয় বলি, তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা, যেরকম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলো হচ্ছে একটা পিওর সাবজেক্ট বা থিওরিটিক্যাল সাবজেক্ট, কিন্তু এগুলো থেকে যেই সাবজেক্টগুলো ইভলভ হয়েছে বা বিবর্তন হয়েছে, যেরকম হচ্ছে আমাদের যদি বলি যে উদ্ভিদ বিজ্ঞান থেকে পরবর্তীতে কৃষি বা এগ্রিকালচার সাবজেক্টটা ইভলভ হয়েছে, এইটাকে আমি বলবো হচ্ছে ফলিত বিজ্ঞান, মানে যেটাকে আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারবো। এই যে ধান গাছ যে আমি প্র্যাকটিক্যালি লাগাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞান। আমরা শাখাসমূহ পড়ার ক্ষেত্রে এটা আরো ক্লিয়ারলি ডিটেলস বুঝে যাব। ভৌত জীববিজ্ঞান হচ্ছে যেরকম বললাম যে তত্ত্বীয় বিষয় বা থিওরি নিয়ে আলোচনা করব। তোমাদের যেরকম থিওরি আর প্র্যাকটিক্যাল আছে, তো সোজা বাংলায় ভৌত জীববিজ্ঞান মানে হচ্ছে থিওরি, আর ফলিত জীববিজ্ঞান মানে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তো ফলিত জীববিজ্ঞান জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, এই যে প্রায়োগিক বিষয় মানেই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, ঠিক আছে? প্রায়োগিক বিষয় মানে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম, এটা জাস্ট আমি এমনি রিডিং পড়বো। এরপরে পরীক্ষায় আমাদের যে জিনিসটা আসবে যে ভৌত জীববিজ্ঞানের শাখা নিচের কোনটি বা ফলিত জীববিজ্ঞানের শাখা নিচের কোনটি অথবা কোনটি নয়, এটা আমাদের এমসিকিউ আকারে আসা খুবই কমন একটা প্রশ্ন। তো ভৌত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে
মোট 11টা শাখা আছে। এই 11টা শাখা যদি আমরা একটু মেমোরাইজ করে ফেলি তাহলে আমাদের ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো আর মুখস্থ করার দরকার নেই, কারণ ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে 17টা, অনেক বেশি। তাহলে আমরা এই 11টা মনে রাখলে এই 11টার বাহিরে যে বাকিগুলো আছে সেগুলো আমাদের ফলিত জীববিজ্ঞানের আন্ডারে পড়বে, ঠিক আছে? তাহলে প্রথম যে একটু ছোট্ট করে একটা টাস্ক দিছি সেটা কি, যে আমরা এই 11টা শাখা হচ্ছে একটু মেমোরাইজ করব ভৌত জীববিজ্ঞান হিসাবে, এবং অবভিয়াসলি এটার পাশাপাশি আমরা ইংলিশটাও পড়ে ফেলবো। পরীক্ষায় দেখা যাচ্ছে আসবে যে মরফোলজি কাকে বলে, মানে এইভাবেই লিখে আসবে যে মরফোলজি কাকে বলে, বাংলা ভার্সনে যারা আছে এইভাবেই আসবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের ইংলিশটা সহ পড়তে হবে। তো প্রেশার নেওয়ার দরকার নাই, চলো আমরা একটা একটা করে শাখাগুলো বুঝতে থাকি। প্রথমে আসি হচ্ছে আমাদের অঙ্গ সংস্থান বা মরফোলজি। এই যে তোমরা আমাকে বাহ্যিকভাবে বা আমি তোমাদেরকে বাহ্যিকভাবে যেভাবে দেখতে পাচ্ছি একটা অঙ্গ সংস্থান, মানে অঙ্গগুলো কিভাবে আমরা পরপর পরপর রাখছি, দৈহিক গঠন বর্ণনা, যে আমাদের দেহ কিরকম গঠন হয়েছে, দেহ কিভাবে গঠিত হয়েছে, এই যে বর্ণনা, এইটার যে আলোচ্য বিষয় সেটাই হচ্ছে আমাদের অঙ্গ সংস্থান, ঠিক আছে? তার মানে আমি বাহ্যিকভাবে দেখতে কিরকম, সেটা আমি হই, একটা মাছ হোক, একটা কাঁকড়া হোক, যেই হোক, সে বাহ্যিকভাবে দেখতে কিরকম সেটাই হচ্ছে আমাদের অঙ্গ সংস্থান। এরপরে আমি যদি আসি যে অঙ্গ সংস্থান জিনিসটা আমি কিভাবে তৈরি করছি, এটা যদিও সেকেন্ড চ্যাপ্টারে পড়ার বিষয়, বাট একটু যদি আমি বুঝি, যে দেখো প্রথমে সেল বা কোষ থাকে, অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়। টিস্যুর বাংলা নাম আমরা সবসময় ভুলে যাই, টিস্যুর বাংলা নামটা হচ্ছে আমার কলা, ঠিক আছে? তো টিস্যুর বাংলা নাম হচ্ছে কলা। এই কলার পরে মানে অনেকগুলো টিস্যু মিলে আমরা একটা অর্গান বা অঙ্গ হয়, ঠিক আছে? এরপরে আমাদের অনেকগুলো অঙ্গ মিলে একটা অঙ্গতন্ত্র হয়। তোমরা বইয়ে দেখবা যে তোমাদের প্রথমে পরিপাক তন্ত্র, তারপর রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র, এরকম অনেকগুলো তন্ত্র আছে যেগুলো অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয়েছে, এবং আলটিমেটলি পুরো অঙ্গ সংস্থান মিলে, মানে পুরোটা মিলে আমাদের তৈরি হয়েছে একটা অর্গানিজম বা একটা জীব। যদি আমরা হচ্ছে প্লান্টসের ক্ষেত্রে যাই আমরা সেম টাইপ অফ দেখতে পাবো, ঠিক আছে? বাট প্লান্টসে সাধারণত অর্গান সিস্টেম ওইভাবে দেখা যায় না, বাট মোটামুটি মোরলেস সিমিলার। ওকে, আচ্ছা, এখন বইতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অঙ্গ সংস্থান দুই রকমের, একটা হচ্ছে বহি অঙ্গ সংস্থান, একটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান। বহি মানে কি, বাহিরে, যেটা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি সেটা। এক্সিট মানে কি, এক্সিট মানে হচ্ছে কোনো কিছু থেকে বের হয়ে যাওয়া বা বাহিরে। তাহলে এক্সটার্নাল মানে কি হবে, যেটা বাহিরে। আর অন্ত অঙ্গ সংস্থান যেটা হচ্ছে আমাদের ইন্টারনাল, মানে যেটা আমাদের ভেতরে আছে। ইন মানে ভেতরে, তাহলে যেটা আমাদের ভেতরে আছে, যেরকম আমাদের পাকস্থলী, ফুসফুস, কিডনি, এগুলো আমাদের ভেতরে আছে, আমি ভেতর থেকে এটা মানে দেখতে পাবো। তো এটা আমাদের ভেতরের অঙ্গ সংস্থান, ঠিক আছে? আমি আরেকটু সহজ করে যদি বলি, যদি উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করো, একটা উদ্ভিদকে তুমি যেভাবে দেখতে পাচ্ছ, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলো সব ওর বহি সংস্থান, বহি অঙ্গ সংস্থান। আর এই উদ্ভিদটাকে যদি তুমি হচ্ছে কাটো, এই উদ্ভিদটাকে যদি তুমি হচ্ছে কাটো, তাহলে তুমি এইরকম একটা জিনিস, এটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে দেখা একটা ছবি, যদি তুমি একটা কাণ্ডকে কাটো তাহলে তুমি এরকম একটা জিনিস দেখতে পাবা। এটা হচ্ছে আমাদের অন্ত অঙ্গ সংস্থান। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেছি। আই থিঙ্ক এটা খুবই সহজ একটা ব্যাপার ছিল। ওকে, এরপর আমরা চলে যাই শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। তাহলে আমরা প্রথমে পড়লাম যে হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি। আমি আবারও বলছি প্রিয় ভাইয়াপুরা, একটু কষ্ট করে হলেও টার্মগুলো একটু আমরা মেমোরাইজ করার চেষ্টা করব। ওকে, আর ক্লাসটা আমি যখন মনোযোগ দিয়ে শুনবা তখন বারবার আমি বলার কারণে অটোমেটিকলি ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে, কারণ আমি এখানে পুরো বইটাই তোমাদেরকে পড়িয়ে দিব একদম A to Z। তো আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি যেটা, এটাতে কি করব, খুবই সহজ, যে জীবকে আমরা কিভাবে শ্রেণী করছি। এই যে আমরা জানি যে আমরা মানুষ যারা, তাদেরকে মেনলি আমরা স্তন্যপায়ী বলতে পারি। এই যে এদেরকে আমরা কিভাবে স্তন্যপায়ী বললাম, বা পাখিদেরকে কিভাবে আমরা পাখি বললাম, ব্যাঙদেরকে কিভাবে আমি উভয়চর বললাম, এই জিনিসগুলো যেখানে আমি আলোচনা করব, এইটা নিয়ে বিভিন্ন রীতিনীতি আমি যেখানে বলবো, সেটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা। মোটামুটি এখানে কিন্তু শুধু শ্রেণীবিন্যাসবিদ্যা আর ট্যাক্সোনমি এই কথাটা পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই কমন আমাদের বইতে আছে, আমাদের সারা জীবনের সঙ্গী। আমরা এটা পড়ে ফেলবো এইভাবে: জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। ঠিক আছে, এটা ইংলিশে আছে। প্রথমে আমি হচ্ছে বাংলাতে এটা পড়ে ফেলবো। তুমি চাইলে মানে নিচ থেকে উপরে আসতে পারো, তুমি চাইলে উপর থেকে নিচে যাইতে পারো, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় একক আর এটা হচ্ছে সবচেয়ে ছোট একক। স্পেসিস হচ্ছে সবচেয়ে ছোট একক।
তো কিংডম মানে হচ্ছে রাজ্য, ফাইলাম মানে হচ্ছে পর্ব, ক্লাস মানে তো শ্রেণী, এটা তো সবাই জানি, আমরা বলি যে তুমি কোন শ্রেণীতে পড়ো, শ্রেণী। তারপর হচ্ছে বর্গ, অর্ডার মানে হচ্ছে বর্গ, ফ্যামিলি মানে হচ্ছে গোত্র, কারণ ফ্যামিলি মানে আমরা কি বুঝি, পরিবার বা একটা গোত্র করে থাকে, তাহলে সেটা গোত্র। এরপরে হচ্ছে জেনাস মানে হচ্ছে গণ, এবং হচ্ছে স্পেসিস মানে হচ্ছে প্রজাতি। তাহলে এটা আমরা এইভাবে একটু পড়ে ফেলবো, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন কে কোন ইউনিটটাতে ঢুকবে সেইটাই হচ্ছে আমাদের মূলত ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা, ঠিক আছে। এগুলো এক একটা হচ্ছে এক একটা ট্যাক্সন, ওকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই শারীরবিদ্যা বা ফিজিওলজি। এটি কিন্তু সবার আছে, এটা উদ্ভিদ হোক প্রাণী হোক সবার আছে। তোমাদের বইয়ে পঞ্চম চ্যাপ্টারের পর থেকে যেগুলো বর্ণনা হয়েছে সেটাকে আমরা শারীরবিদ্যা আন্ডারে ধরতে পারি। যেরকম এই যে বললাম যে রেচন, শ্বসন, সালোক সংশ্লেষণ, এগুলো কিন্তু সব এক একটা শারীরবিদ্যা, ঠিক আছে। এবং এখানে আমাদের জৈব রাসায়নিক কার্যাদি হয়। এই জৈব রাসায়নিক কার্যাদি বলতে আমরা কি বোঝাচ্ছি, এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হয় যেগুলো জীবের অভ্যন্তরে হয়, মানে জীবের ভেতরে হচ্ছে, তাই না। এই জন্য এটা হচ্ছে জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ বা কার্যাবলী। তাহলে এই যে আমাদের শারীরবিদ্যা যেটা, এগুলো আমাদের আলোচনা করবে হচ্ছে জীববিজ্ঞানের রাসায়নিক বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা করবে। এগুলোর মধ্যে আমরা পরিপাক, শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ আমরা প্রাণীতে না পেলে উদ্ভিদে পাচ্ছি, এখানে আমরা কিউমুলেটিভভাবে জীবের কথা যেহেতু বলছি তাহলে আমরা সবগুলো একসাথে বলছি, ঠিক আছে। তো এইগুলোর বিবরণ পাওয়া যায়। তারপরে উদ্ভিদ যে নিজের শরীর থেকে পানি বের করে দেয় সেটাকে আমরা প্রসেদন বলি, এটাও কিন্তু একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তো আমরা যদি একটা এমসিকিউ, আমাদের প্রথম এমসিকিউ, সেটা অ্যান্সার যদি একটু দিয়ে ফেলি, তোমরা একটু দেওয়ার চেষ্টা করবা। সেটা হচ্ছে শারীরবিদ্যা আলোচ্য বিষয় কোনটি, শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি। একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু পড়লা যে বিভিন্ন জৈব রাসায়নিক কার্যাবলী হচ্ছে শারীরবিদ্যা, কিন্তু তুমি যদি ওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে না পড়ো, এই এমসিকিউটা এখানে দেওয়ার অর্থই হচ্ছে এটা যে আমি যেহেতু বলছি যে আমাদের শাখাসমূহ থেকে এমসিকিউ প্রশ্ন আসবে, ওখানে কিন্তু এক একটা ওয়ার্ড স্পেসিফাই করে এমসিকিউ আসে। পরীক্ষায় এমনও চলে আসতে পারে যে এইটার অ্যান্সার যে হবে সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ জীববিজ্ঞানের কোন শাখার আলোচ্য বিষয়, এরকম উল্টায়ও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। তাহলে বেশি না, বইয়ের বাইরে আমরা পড়তে যাব না, বইয়ে যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমরা একটু ধরে ধরে পড়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এমসিকিউ পড়ার ক্ষেত্রে কিন্তু এটা আবার সাবধানতা অবলম্বন করতে হবে। খালি ওই যে আমরা ভৌত জীববিজ্ঞানের 11টা শাখা মুখস্থ করলাম, শাখাগুলো কি সেটা বুঝলাম, তাহলে কিন্তু হবে না। এটার সাথে এইটাও একটু মাথায় রাখতে হবে। তো এই যে শারীরবিদ্যায় একটু দেখো, যদি আমরা মানব শারীরতত্ত্বসমূহে যাই তাহলে আমরা পরিপাক, শোষণ, রক্ত সংবহন, রেচন এগুলো পাচ্ছি। আর যদি আমরা উদ্ভিদের কাছে যাই তাহলে আমরা সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসেদন, প্রসেদন মানে বললাম যেটা যে পানি বের হয়ে যাওয়া শরীর থেকে, পানি শোষণ, এগুলো কিন্তু আমরা উদ্ভিদের শারীরতত্ত্বসমূহের মধ্যে পাচ্ছি। এইবার আমরা চলে আসি হিস্টোলজি বা টিস্যু সমূহ নিয়ে আলোচনা। আমি যেরকমটা প্রথমেই বলে দিয়েছি যে সেল থেকে টিস্যু, এখানে কি দেখতে পাচ্ছি, আমি অনেকগুলো সেল বা কোষ দেখতে পাচ্ছি। এই অনেকগুলো কোষ যখন একসাথে হয়েছে তখন সেটাকে আমি কি বলছি, সেটাকে আমি বলছি হচ্ছে হিস্টোলজি। তো তাহলে আমি মনে রাখবো হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু সমূহ নিয়ে আলোচনা। তো হিস্টোলজি মানে টিস্যু, এটুকু মনে থাকলে বাদ বাকি সংজ্ঞাটুকু সব জায়গায় এক, যে গঠন, বিন্যাস, কার্যাদি, এই কথাটুকু কিন্তু সব জায়গায় এক, ঠিক আছে। যে গঠন, বিন্যাস, কার্যাদি দেখবা সব জায়গায় একই থাকবে। তো তুমি শুধু মনে রাখবা হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু। এখন টিস্যুর যাবতীয় সব কিছু নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের হিস্টোলজি। তোমাদের সুবিধার জন্য এখানে আমি কলা বা টিস্যু কাকে বলে সেটাও একটু বলে দিছি, যে একই উৎস থেকে সৃষ্ট সদৃশ্য বা বিসদৃশ্য, মানে একই জায়গা থেকে তৈরি হবে। কোষগুলো একই রকমেরও হতে পারে, আলাদা রকমেরও হতে পারে। এটা একটু আরেকটু যখন হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে যাবা তখন বুঝবা যে অনেকগুলো কোষ একই রকম হলেও সেটা টিস্যু গঠন করছে, অনেকগুলো কোষ ভিন্ন রকম হলেও সেটা টিস্যু গঠন করছে। যখন একই কাজে নিয়োজিত থাকে তখন সেটাকে আমরা হচ্ছে কি বলি, কলা বা টিস্যু বলি। ওকে ওকে, তো এটা তোমরা পরে এমনিতেও এটা পড়বা, জাস্ট প্রাথমিক আইডিয়া হিসেবে আমি তোমাদের একটু কলা বা টিস্যু যেটা সেটা বলে দিলাম। তাহলে হিস্টোলজিতে আমাদের আলোচনা করা হয় কি নিয়ে, আমরা যদি অপশনগুলো দেখি তাহলে আমরা এটা পাবো যে আমাদের জীবদেহের কলাসমূহের গঠন। একটু খেয়াল করো, হিস্টোলজি মানে তুমি মনে করো মুখস্থ করলে একদম চোখ বন্ধ করে যে হিস্টোলজি মানে টিস্যু, হিস্টোলজি মানে টিস্যু, কিন্তু টিস্যুর বাংলাটাই তুমি ঠিক মতো পড়লা না, তাহলে কি বায়োলজিতে বুঝে পড়ার বিষয় কিন্তু আছে। তাহলে টিস্যু মানে কলা, এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতা তাহলে কিন্তু তোমার জন্য এটা অনেক ইজি হয়ে গেল যে টিস্যু মানে আমার হচ্ছে কলা। তাহলে জীববিজ্ঞানের কলা বা টিস্যু নিয়ে যেটা আলোচনা সেটা হচ্ছে আমাদের
হিস্টোলজি। ওকে ফাইন। তাহলে এই যে এমসিকিউগুলো কিন্তু পার্সোনালি আমি প্রিপেয়ার করছি এই উদ্দেশ্যে যে তুমি যেন বুঝতে পারো যে এখান থেকে এমসিকিউ কতটা মানে সূক্ষ্ম জায়গা থেকে আসতে পারে। এইটা তুমি বুঝতে পারলে তুমি পড়ার সময় তোমার জন্য ইজি হবে যে হ্যাঁ তাহলে আমি এইভাবে জিনিসটা পড়ি। এবার আমরা 5 নম্বরে চলে যাই। দেখো কথায় কথায় কিন্তু অলরেডি আমাদের 4টা স্টেপ হচ্ছে শেষ, মানে 4টা শাখা আমাদের শেষ। 5 নম্বর স্টেপে যদি আমরা আসি, 5 নম্বর শাখায় যদি আমরা আসি, তাহলে আমরা বলবো ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়ো, জনন কোষের উৎপত্তি, খুবই ইম্পর্টেন্ট, জনন কোষের উৎপত্তি। এটা আপাত দৃষ্টিতে কোষবিদ্যার অন্তর্ভুক্ত মনে হলেও এটা কিন্তু ভ্রূণবিদ্যার অন্তর্ভুক্ত, কারণ জনন কোষ যখন হয়ে গেছে ওটা এরপরে তৈরি করবে হচ্ছে জাইগোট। দুটো জনন কোষ একত্রিত হয়ে তৈরি করবে জাইগোট এবং এখান থেকে তৈরি হবে হচ্ছে ভ্রূণ। তারপর সেই ভ্রূণের হচ্ছে গঠন পরিস্ফুটন ইত্যাদি যা যা আছে ওটা বিবেচনার বিষয় না, কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা যে জায়গাটা আছে সেটা হচ্ছে জনন কোষের উৎপত্তি এবং জাইগোট। ঠিক আছে, আমরা যদি জাইগোটের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ডিম্বাণু আর এটা হচ্ছে আমাদের শুক্রাণু। ওকে, এই ডিম্বাণু এবং শুক্রাণু যখন একসাথে হয় তখন তৈরি করে হচ্ছে আমাদের জাইগোট। তাহলে এটা কি তৈরি করলো? আমাদের জাইগোট তৈরি করে ফেললো। ওকে, এবার এখান থেকে কি তৈরি হবে? এই জাইগোট থেকে আমাদের তৈরি হবে হচ্ছে আমাদের সেই ভ্রূণ। এই যে পুরো প্রসেসটা বললাম, এইটা যেই শাখায় আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। আই থিঙ্ক যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছো। এখন এই ডিম্বাণু মানে আমাদের হচ্ছে যে স্ত্রী জনন কোষ আর শুক্রাণু মানে আমাদের পুংজনন কোষ, এটা তোমরা মোটামুটি সবাই জানো, তাই আমি এটা বললাম না। এইটা হচ্ছে আমাদের পুরো একটা জাইগোট থেকে কিভাবে আমাদের একটা মানে আমরা হলাম সেই প্রসেসটা এখানে দেখিয়ে দিয়েছে। এরপর আমরা চলে আসি যে আমাদের জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, যেটা আমি অলরেডি কিন্তু ধরিয়ে দিলাম যে জনন কোষের উৎপত্তি এটা কোষবিদ্যা মনে হলো, এটা কিন্তু আসলে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজির আলোচ্য বিষয়। এরপরে চলে আসছে কোষবিদ্যা বা সাইটোলজি। কোষ মানে কি? কোষ মানে হচ্ছে সেল। তাহলে কোষ মানে যদি সেল হয় তাহলে কোষবিদ্যা মানে হচ্ছে সেল থেকে সাইট। হ্যাঁ, সেল থেকে সাইট বা সাইট থেকে আসলে সেল হইছে। ওকে, মানে সেল শব্দটা সাইট থেকে আসছে। তাহলে এই কোষ নিয়ে যে এখানে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের কোষবিদ্যা বা সাইটোলজি। এখানে একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষের ছবি আমি দেখিয়েছি এবং তোমাদের সুবিধার জন্য আমরা কোষের সংজ্ঞাও দিয়ে দিছি। কোষের সংজ্ঞাটা তোমরা সেকেন্ড চ্যাপ্টারে আরও ভালো করে সুন্দর করে শিখবা যে জীবদেহের গঠন, ক্রিয়াকলাপ এবং কাজের একক হচ্ছে মূলত আমাদের কোষ। কোষ থেকে আমাদের যাবতীয় সব কিছু হয়। এরপরে যদি আমরা যাই বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, এইটা বলতে গেলে আমার অনেক ভালো লাগে কারণ আমার পার্সোনাল খুবই ফেভারিট একটা হচ্ছে টপিক এবং তোমাদের ইনশাল্লাহ 12 চ্যাপ্টার যখন আমরা পড়বো আমাদের জীবের বংশগতি এবং হচ্ছে বিবর্তন, এটাও ইনশাল্লাহ আমি তোমাদের এই ক্লাসটা দিব। তো এই যে বংশগতিবিদ্যা বা বিবর্তন এই টপিকটাতে যেতে গেলে আমাদের কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হবে। ধাপগুলো কি কি? এই যে আমরা কোষ দেখতে পাচ্ছি, কোষের ভেতরে আমরা হচ্ছে নিউক্লিয়াস দেখতে পাই, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমে থাকে ডিএনএ। ওই ডিএনএর একটা পার্ট হচ্ছে আমাদের জিন। আমরা এটা পরবর্তীতে আরও ডিটেলসে শিখব। আপাতত আমরা জানবো যে জিন হচ্ছে আমাদের বংশগতির একটা হচ্ছে মানে জিন, যেটা আমাদের এই যে আমরা দেখতে যে বাবা মায়ের মতো হয়েছি বা আমি দেখতে যে দাদা দাদির মতো মাঝে মাঝে আমরা হয়ে যাই, এইটা যে আমাদের মধ্যে চলে আসে সেটাই মূলত কাজটা করে হচ্ছে আমাদের জিন। তাহলে জিন হচ্ছে জীবের বংশগতি, এই সম্পর্কে যে আলোচনা সেটা হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা এবং উনি হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট বিজ্ঞানী, সেটা হচ্ছে মেন্ডেল। ওকে, উনি হচ্ছে বংশগতি বিদ্যার জনক। তো এই সম্পর্কে আমরা আরও বিস্তারিত পড়াশোনা ইনশাল্লাহ 12 নম্বর চ্যাপ্টারে করব। তারপরও আমি এখানে দেখো শর্ট করে একটু জিনকে এটা বলে দিছি, সেটা হচ্ছে এই যে যেই কথাটি একটু আগে বললাম, কোষ, কোষে থাকে নিউক্লিয়াস মানে কোষের এই যে ভেতরটা বড় করে দেখেছি নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম এবং ক্রোমোজোমে থাকে আমাদের ডিএনএ। এই ডিএনএর যে কোনো একটা পার্ট, স্পেসিফিক্যালি দেখো এখানে দেখাচ্ছে খুব ছোট একটা পার্ট, এটাকে আমি বলছি হচ্ছে জিন, যেটা আমাদের চুলের রং, গায়ের রং, চোখের রং, শুধু রং না, আমি কতটুকু লম্বা হব, আমি কিভাবে কথা বলবো, সব কিছু ডিপেন্ড করে হচ্ছে আমার এই জিনের ওপরে। এরপর আমরা চলে আসি হচ্ছে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন।
এই বিবর্তন বিদ্যা বা ইভলিউশনে আমরা এখানে দেখাইছি যে একটা হনুমান ও হচ্ছে এখন কি করতেছে, হাঁটতেছে। ওকে, তো এই যে বিবর্তন বিদ্যা বা ইভলিউশন, এটা নিয়ে পড়াশোনা যেই শাখায় সেটা হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যা। কিন্তু আমাদের তো আসলে বুঝতে হবে যে বিবর্তন বিদ্যাটা আসলে কি। তোমরা যদি ভুলে যাও যে ভৌত জীববিজ্ঞানের আন্ডারে আমাদের যে বললাম জেনেটিক্স বা বংশগতিবিদ্যা এবং বিবর্তন বিদ্যা দুটো একসাথে পড়ছে, তাহলে তোমরা একটু এভাবে মনে রাখতে পারো যে তোমাদের বইয়ের 12 নম্বর যে চ্যাপ্টার আছে সেই 12 নম্বর চ্যাপ্টারে তোমাদের একসাথে কিন্তু দুটো পড়ানো হয়েছে, যে বিবর্তন বিদ্যা মানে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা এবং হচ্ছে বিবর্তন বিদ্যা একসাথে পড়ানো হয়েছে। তো দুটো যেহেতু একসাথে পড়ানো হয়েছে, ওই দুটো একসাথে আমাদের ভৌত জীববিজ্ঞানের আন্ডারে, তোমরা এইভাবে জিনিসটা কিন্তু মনে রাখতে পারো। এখন কথা হচ্ছে বিবর্তন মানে কি। আমি খুব সহজ করে বলবো, বিবর্তন মানে হচ্ছে একটা জাস্ট ওয়ার্ড মনে রাখবা, বিবর্তন মানে হচ্ছে পরিবর্তন। এই যে তুমি পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেকে যে পরিবর্তন করছো, ছোটবেলায় দেখা যাচ্ছে তুমি বাসায় এই রান্না না হলে ওই রান্না না হলে খাইতাই না, কিন্তু এখন তুমি মানে এখন না, তোমরা একটু বড় যখন হবা, ইউনিভার্সিটিতে উঠে যাবা, তখন দেখা যাচ্ছে তুমি হলের একটা প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াচ্ছ। এটাই কিন্তু বিবর্তন, এটাই কিন্তু তোমার মধ্যে পরিবর্তন। আগে তুমি যেমন ছিলে এখন তুমি তেমন নেই। তো এই যে পৃথিবীতে কিভাবে এরকম পরিবর্তন হতে হতে একসময় প্রাণের বিকাশ হয়ে গেল, জীবের বিবর্তন হলো, ক্রমবিকাশ হলো, এইটা নিয়ে পড়াশোনাই হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যা। এখানে ভুল হওয়ার সম্ভাবনা যে জায়গাটাতে থাকবে সেটা হচ্ছে প্রাণের বিকাশ। এইটা হঠাৎ করে পরীক্ষার হলে চলে আসবে, প্রাণের বিকাশ নিয়ে আলোচনা হয় নিচের কোন শাখায়, তখন আর মাথার মধ্যে কিছুই কাজ করবে না। মাথার মধ্যে কাজ করবে যে তাহলে কি এটা ভ্রূণ, ভ্রূণ যেহেতু আলটিমেটলি একটা প্রাণ তৈরি করছে, সেটা কি তাহলে ভ্রূণবিদ্যা নাকি কোষবিদ্যা, কারণ কোষ তো আসলে প্রাণের সঞ্চার করে। কিন্তু এটা কিন্তু হবে বিবর্তন বিদ্যা, এই জিনিসটা যেন ভুল না হয়। তো এটা হচ্ছে আমাদের ইভলিউশনের একটা ছবি, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক আমরা ইভলিউশনের ক্লাসে করব। এরপরে আমরা চলে আসছি 9 নম্বর, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা বা হচ্ছে আমাদের ইকোলজি। এই শাখায় এই যে একটা প্রাকৃতিক পরিবেশ, এইটার সাথে জীবনের যে আন্তঃসম্পর্ক, প্রাকৃতিক পরিবেশে কি কি থাকে, মাটি, বাতাস, বায়ু, পানি, এই যে এত কিছু আছে, এই এত কিছুর সাথে আমাদের যে একটা সম্পর্ক, কেমন সম্পর্ক, এই যে আমি প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, উদ্ভিদের উল্টা কাজটা করছে, এইরকম যে সম্পর্ক নিয়ে যে আলোচনা করা হয়, যে কিভাবে আমি উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, কিভাবে আমি এই পরিবেশের উপর ডিপেন্ডেন্ট, সেইটা নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। হ্যাঁ, এই ইকোলজি নিয়ে পড়াশোনা আমরা করব হচ্ছে 13 নম্বর চ্যাপ্টারে, যেই চ্যাপ্টারটাও ইনশাল্লাহ আমি তোমাদেরকে পড়াবো। এরপরে আমরা চলে আসি যে এই যে আমাদের এমসিকিউ, যে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় কোনটা, আমি অলরেডি তোমাদের ধরিয়ে দিছি যে এই জায়গাটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে আমাদের বিবর্তন বিদ্যা। এরপর আমরা চলে যাই আমাদের 10 নম্বর এন্ডোক্রাইনোলজি বা হরমোন সম্পর্কিত বিদ্যা। আমাদের বডিতে হরমোন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। হরমোন না থাকলে আমাদের অনেক বেশি কষ্ট ফেস করতে হতো। এই হরমোন আমরা যেই শাখাটাতে আলোচনা করি সেটাকে এন্ডোক্রাইনোলজি বলে। হরমোন কি তুমি বাইরে দেখতে পাও না, হরমোন বডির খুবই ভেতরে নিঃসরণ হয় এবং হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরণ হয়। অন্ত মানে হচ্ছে ভেতরে। সবসময় আমরা মনে রাখবো জীববিজ্ঞান পড়তে গেলে যে এক্সো মানে হচ্ছে বাহিরে এবং এন্ডো মানে হচ্ছে ভেতরে। তো এন্ডোক্রাইনোলজি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যেহেতু হরমোন নিঃসরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, সেই জন্য হরমোন নিয়ে যে শাখায় পড়াশোনা করা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। দেখো, যখন তুমি পড়াশোনা করবা অনেকে কি করে যে এভাবে পড়ে, এন্ডোক্রাইনোলজি জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা, এন্ডোক্রাইনোলজি জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা। তোমার ব্রেন এতগুলো ওয়ার্ড ক্যাপচার করতে একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার ব্রেনকে যদি তুমি শুধু এইটুকু বলো এন্ডোক্রাইনোলজি হরমোন, এন্ডোক্রাইনোলজি হরমোন। কেন হরমোন? কারণ হরমোন হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরণ হয়। এই কথাটা যদি তুমি বলো, দুটো কাজ হবে, একটা হচ্ছে রিলেট করেও পড়া হবে, কম ওয়ার্ড মনে রাখা হবে, যেটা পরবর্তীতে মনে রাখতে বেশি ইজিয়ার হবে। বেশি ওয়ার্ড পড়লে ভুলে যাওয়ার পসিবিলিটিস বাড়বে। ওকে, এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা অঙ্গাণু দেখিয়েছি আমি, অঙ্গ দেখিয়েছি, সরি অঙ্গাণু না, অঙ্গাণু আর অঙ্গের মধ্যে কিন্তু একটা খুবই সূক্ষ্ম পার্থক্য আছে। তো অঙ্গ দেখিয়েছি, সেই অঙ্গটা হচ্ছে আমাদের প্যানক্রিস বা অগ্নাশয়।
অগ্নাশয় একই সাথে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। তোমরা এই টপিকটাও পরবর্তীতে পাবে, যে দেখবে বহিঃক্ষরা যে গ্রন্থি আছে, আমি যদি এটা একটু লিখে দিই কারণ এটা তোমাদের আজীবনের সঙ্গীটা লাগবে, সেটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি সবসময় হচ্ছে আমাদের যেটা নিঃসরণ করে সেটা হচ্ছে এনজাইম, আর অন্তঃক্ষরা গ্রন্থি যেটা সেটা আমাদের সবসময় যেটা নিঃসরণ করে সেটা হচ্ছে হরমোন। তো দেখা যায় যে আমাদের যে অগ্নাশয় সেটা একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুই রকম গ্রন্থি হিসাবেই কাজ করে, এরা একই সাথে এনজাইম এবং হরমোন দুটোই রিলিজ করে। ওকে, এরপরে আসতে হচ্ছে আমরা জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। এটা খুবই সহজ। জিওগ্রাফি মানে আমরা বুঝি যে একটা, এই যে আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ দেওয়া হয়েছে একটা গ্লোবে, মানে একটা পৃথিবীতে, যে আমরা বিভিন্ন জায়গা আইডেন্টিফাই করছি। এখন সব জায়গায় কিন্তু সব ধরনের জীব পাওয়া যায় না। যেরকম মরুভূমিতে অনেক বেশি হচ্ছে উট পাওয়া যায়, যেগুলো শীত প্রধান অঞ্চল বা যেখানে হচ্ছে বরফ থাকে সেখানে হচ্ছে আমার পছন্দের পেঙ্গুইন পাওয়া যায়। তো এইরকম জায়গায় স্পেসিফিকভাবে কিছু নির্দিষ্ট জীব পাওয়া যায়। এই ব্যাপারটাকে আমি বলতেছি হচ্ছে বায়োজিওগ্রাফি বা হচ্ছে আমাদের জীব ভূগোল। এই দিয়ে কিন্তু আমরা 11টা যে হচ্ছে আমাদের শাখা ছিল ভৌত জীববিজ্ঞানের সেটা আমি শেষ করে দিয়েছি। তাহলে তুমি কি করবে, এটা পড়ার সময় পুরোটা না পড়ে জাস্ট স্পেসিফিক ওয়ার্ডগুলো মনে রাখবে, অনেকটা কিছুটা ওয়ার্ড মিনিং পড়ার মতো। এরকম যদি তুমি মনে রাখো তাহলে তুমি বাকিটা কিন্তু পরীক্ষা হলে ইনশাল্লাহ একটু বাড়িয়ে লিখে দিলে তোমার ক মার্কের জন্য এটা হয়ে যাবে। তাহলে চলো, এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে যে হরমোন মানে হচ্ছে কোনটা নিয়ে আলোচনা করা হয়, অ্যান্ড্রোকাইনোলজি, এটা একটু আগেই পড়িয়ে দিয়েছি। এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এটা ভৌত জীববিজ্ঞান হবে না, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান হবে, ঠিক আছে? ওকে, ফলিত জীববিজ্ঞানে আমরা পড়বো হচ্ছে 17টা শাখা। ভয় পাওয়ার কিছু না, এখানে অনেক ইজি শাখা আছে, কারণ হচ্ছে এখানে নাম শুনলেই তুমি বুঝবা যে ও আচ্ছা এটা তো এই শাখা। তো দেখো, প্রথমে যদি আমরা যাই জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিও অন্টোলজি, প্রথমে আগে একটু কষ্ট করে ইংলিশটা পড়ে ফেলবো, জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিও অন্টোলজি। এরপর একটা মজার গল্প বলবো, সেটা হচ্ছে দেখো এখানে আমি একটা ছবি দেখেছি, এটা একটা মাছ যেটা মারা গিয়েছে এবং মারা যাওয়ার পরে সময়ের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে এরকম একটা আকার ধারণ করেছে। তুমি যদি তোমার নানি দাদিদেরকে জিজ্ঞেস করো যে তারা কি ডাইনোসর দেখেছিল, তারা কিন্তু উত্তর দিবে না। এমনকি তুমি যদি তারও একটু আগের কাউকে জিজ্ঞেস করো যে ডাইনোসর কি তারা দেখেছিল, না। তাহলে ডাইনোসর কিভাবে আবিষ্কার হলো? ডাইনোসর কিন্তু মূলত এই যে জীবের অশ্ব থেকে আবিষ্কার হলো। জীবের অশ্ব মানে হচ্ছে জীবের অবশিষ্ট অংশ বা ধ্বংসাবশেষ, যেটা সময়ের বিবর্তনে জীব যখন মারা যায়, ওই জীবের যখন আর কোনোই বংশধর পৃথিবীতে থাকে না, তখন তারা হচ্ছে এইরকম একটা জায়গাতে ওরা হচ্ছে স্টোর হয়ে যায়। যেরকম আমরা এই মাছটা দেখতে পাচ্ছি, হয়তো এই মাছটা এখন এরকম আর মাছ পাওয়া যায় না। তাহলে জীবাশ্ম নিয়ে আমরা প্রাগৈতিহাসিক, কি ঐতিহাসিক মানে তো বুঝি অনেক অনেক আগের কথা, প্রাগৈতিহাসিক মানে হচ্ছে তারও অনেক আগের কথা। তাহলে এই প্রাগৈতিহাসিক কালে আমরা জীবের বিবরণ এবং জীবস্ব সম্পর্কিত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। মানে যেই জীব প্রকৃতিতে এখন আর নেই, কিন্তু তার ধ্বংসাবশেষ দেখে আমরা আইডিয়া করতে পারছি যে হ্যাঁ এরকম জীব হয়তো প্রকৃতিতে আগে থেকে থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জীবাশ্ম, এবং এই নিয়ে পড়াশোনা হচ্ছে আমাদের জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিও অন্টোলজি। তোমাদের বোঝার সুবিধার জন্য জীবাশ্ম বা ফসিলের সংজ্ঞাটা আমি দিয়ে দিয়েছি, যে আগের যেসব উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ এখন হচ্ছে আমরা মৃতদেহের চিহ্ন ভূগর্ভ বা ভূপৃষ্ঠ থেকে, মানে একদম ভেতর থেকে আমরা যেটা পাচ্ছি, এরকম যদি আমরা পাই সেটাকে আমরা জীবাশ্ম বলছি। তোমাদের এখন এটা মুখস্থ করা অবভিয়াসলি লাগবে না, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য ওয়ার্ডের একটা বর্ণনা দিয়ে দিয়েছি। এরপরে চলে আসি আমরা জীব পরিসংখ্যান বিদ্যা। যখনই তোমাকে কেউ প্রশ্ন করবে যে তুমি তো জীববিজ্ঞান ভালো পারো, তার মানে কি তুমি ম্যাথ ভালো পারো, তুমি একদম নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবা যে হ্যাঁ আমি ম্যাথ ভালো পারি। কারণ জীববিজ্ঞানের একটা খুবই ভাইটাল শাখা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। যদি তুমি জীববিজ্ঞানের এমন অনেক বিষয় আছে, যেমন আমরা যখন জিন পড়বো, জিন তত্ত্ব পড়বো,
জিন যেভাবে আবিষ্কার হয়েছে এইটা পুরোটাই স্ট্যাটিস্টিক্সের হেল্প নিয়ে আবিষ্কৃত হয়েছে, মানে আমাদের পরিসংখ্যানের হেল্প নিয়ে আবিষ্কার হয়েছে। আর পরিসংখ্যান মানেই টুকটাক ম্যাথ, আমরা তো সেটা জানি। তাহলে যদি আমাদের ম্যাথের হেল্প না থাকতো তাহলে কিন্তু আমাদের জীব নিয়ে পড়াশোনা করা হতো না। তাহলে প্রকৃতিতে কয়টা উদ্ভিদ পাওয়া যাচ্ছে, সেগুলো কি পরিমাণে পাওয়া যাচ্ছে, এগুলোর জন্য কিন্তু আমাদের ম্যাথ লাগে, ঠিক আছে। সেই দিক থেকে আবার বিষয়টা এমন যে ম্যাথ কিন্তু আসলে বিজ্ঞানের সব শাখাতেই লাগে, তো জীববিজ্ঞান কিন্তু তার ব্যতিক্রম না। শুধু ফিজিক্স আর কেমিস্ট্রিতে ম্যাথ লাগে এরকম না, বিজ্ঞানেও কিন্তু ম্যাথ লাগে। এইটা হচ্ছে আমার মটরশুঁটি, যেটার উপরে জিন নিয়ে পড়াশোনা করা হচ্ছে, এই জন্য এখানে এটা রাখা। এরপরে আসি আমরা পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। পরজীবী কারা? খুব সহজে বলতে গেলে যারা তোমার শরীরে থাকবে এবং তোমার থেকে খাবার গ্রহণ করে তোমাকে অসুস্থ করে ফেলবে, মানে তোমার ক্ষতি করবে, তারা হচ্ছে পরজীবী, মানে পরের জীবের উপরে ভিত্তি করে বাস করে যারা। যেরকম তুমি যদি কারোর শরীরের উপরে ভিত্তি করে বাস করো তাহলে তুমি হচ্ছে একটা পরজীবী, ওকে। আচ্ছা, মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, এটা নিয়ে তো আই থিঙ্ক কিছু বলার দরকার নাই। এরপরে হচ্ছে কীটতত্ত্ব মানে অ্যান্টোমোলজি, এই কথাটা একটু আবার খেয়াল করবা সবাই, অ্যান্টোমোলজি এটা ভুলে যাবা। অ্যান্টোমোলজি মানে হচ্ছে কীটতত্ত্ব, মানে হচ্ছে পোকামাকড় নিয়ে আলোচনার বিষয়। এবং এই পৃথিবীতে যে অ্যানিমেল সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে পোকামাকড় বা কীট পতঙ্গ। এরপরে চলে আসি অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, যেখানে আমরা করোনা ভাইরাস নিয়ে আলোচনা করব, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, ছত্রাক নিয়ে আলোচনা করব, কিন্তু সেই ছত্রাকটা হতে হবে অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে এমন ছত্রাক বা শৈবাল। এরপরে আমরা যদি একটা প্রশ্নের অ্যান্সার দিই, এটা একটু ব্যতিক্রম প্রশ্ন, তোমাদের বইতে নাই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি দিয়েছি, সেটা হচ্ছে নিচের কোনটি কোষ নয়। আমরা যদি চিন্তা করি যে এই মানে পুরো বিশ্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব, আরেকটা হচ্ছে জড়। জীব এবং জড়র মাঝামাঝি যে জিনিসটা আছে, যার 50% বৈশিষ্ট্য জীবের মতো, যার 50% বৈশিষ্ট্য জড়র মতো, সে হচ্ছে আমাদের ভাইরাস। এই ভাইরাসের মানে ভাইরাসকে, করোনা ভাইরাস যেটা প্রতিরোধ করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছিল, কারণ এটা হচ্ছে না পুরোপুরি জীব না পুরোপুরি জড়। তো এই জীব এবং জড়র মাঝের যে জিনিস সেটা হচ্ছে আমাদের ভাইরাস। এই ভাইরাস কিন্তু কোনো কোষ নয়, একটা পারফেক্ট কোষের জন্য যে বৈশিষ্ট্যগুলো মানে থাকা উচিত সেটা কিন্তু ভাইরাসের নাই। তাহলে তো যদি আমরা আগের স্লাইডে যাই, নিচের কোনটি কোষ নয়, এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইরাস। ওকে ফাইন। এরপর আমরা চলে আসি আমাদের কীটপতঙ্গ নিয়ে আলোচনার বিষয় অ্যান্টোমোলজি, এটা আমি অলরেডি বলে দিয়েছি। কৃষি বিজ্ঞান নিয়ে এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান নিয়ে হচ্ছে আমাদের ডক্টর বা হচ্ছে মানবদেহ রোগ চিকিৎসা। এখানে একটু খেয়াল করব, রোগ নিয়ে আলোচনা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে করা হয়, রোগ নিয়ে আলোচনা কিন্তু প্যারাসাইটোলজিতে করা হয় না, যদিও প্যারাসাইটোলজি কিন্তু মানে প্যারাসাইটরা কিন্তু রোগ তৈরি করে, তারপর চিকিৎসা বিজ্ঞানে আমাদের রোগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং মানবদেহ নিয়েও কিন্তু আলোচনা করা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে, সো এই জিনিসটা যেন ভুল না হয়। এরপরে চলে আসি জিন প্রযুক্তি। আমরা প্রথমে জেনেটিক্স পড়ব, জেনেটিক্সকে পুঁজি করে বা জেনেটিক্সকে আরও এক্সটেন্ড লেভেলে যখন আমরা নিয়ে যাব তখন সেটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রযুক্তি। যেখানে কি করছে দেখো তো, এই জিনটার এই অংশটা এভাবে হচ্ছে একটু ছোট্ট করে কেটে নিচ্ছে। কেন কেটে নিচ্ছে? কারণ এটাতে এখন ইঞ্জিনিয়ার্ড করবে, এখানে যেরকম জিন ছিল সেরকম জিন তোমার পছন্দ হয়নি, তুমি ইঞ্জিনিয়ারিং বুদ্ধি খাটিয়ে এখানকার জিন চেঞ্জ করবে। তার ফলে কি হবে, যেই জিন মনে করো বলছিল যে তোমার চুলের রং হচ্ছে কালো, এখন তুমি ওখানে বাদামি রং ঢুকাই দিলা, মানে বাদামি রং তৈরি করবে এরকম জিন ঢুকাই দিলা, তাহলে এখন কি হয়ে যাবে, সেই জিন তোমাকে বলবে যে হ্যাঁ এখন তুমি শরীরে বাদামি রঙের চুল তৈরি করো। এটাকে আমরা বলবো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাণ রসায়নবিদ্যা বা বায়োকেমিস্ট্রি, আমার হচ্ছে কলেজ লাইফে কেমিস্ট্রি অনেক ফেভারিট সাবজেক্ট ছিল, এবং কেমিস্ট্রি এবং বায়োলজি মিলে যে পড়াশোনা সেটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রি। এবং বায়োকেমিস্ট্রিতে কিন্তু এইরকম বিভিন্ন মলিকিউলস বা যেগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তো বায়োকেমিস্ট্রিকে আমরা জীব রসায়ন না বলে প্রাণ রসায়ন বলি, কারণ জীব মানেই তো প্রাণ। এরপরে হচ্ছে পরিবেশ বিজ্ঞান, এটা তো পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞান, যেটা হচ্ছে আমাদের সমুদ্রের বিজ্ঞান বা ওশেনোগ্রাফি। বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, এটা একটা গেল। জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। যখন আমরা বায়োটেকনোলজি বা টেকনোলজি ওয়ার্ডটা ইউজ করি
তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তুমি নতুন কিছু একটা আবিষ্কার করছো সেটাকেই তুমি টেকনোলজি বলতে পারো না। আমাদের মনে হয় যে আমরা কোনো একটা ইনোভেশন বা ইনভেনশন করলেই সেটা টেকনোলজি হয়ে যাবে, না। যদি সেটা তোমার মানে একদম কাজে লাগে, যেটা তোমার হেল্পফুল ওয়েতে কাজে লাগে, ক্ষতিগ্রস্ত ওয়েতে না, তুমি বায়ো ওয়েপন বানাইছো, বানাই লাখ লাখ মানুষকে মেরে ফেলছো, বায়ো ওয়েপনও কিন্তু একটা হচ্ছে ইনোভেশন, বাট ওটা কিন্তু তোমাকে হেল্প করছে না, ওটা কিন্তু মানুষকে ভালো রাখতে হেল্প করছে না। যে জিনিসটা মানুষকে ভালো রাখতে হেল্প করবে সেটাকে আমরা বলবো হচ্ছে বায়োটেকনোলজি বা টেকনোলজি, এবং সেটা যদি জীব সম্পর্কিত হয় তাহলে সেটাকে আমরা বলবো বায়োটেকনোলজি। এরপরে তো ফার্মেসি, ওষুধ, এটা আমরা সবাই জানি। এরপরে হচ্ছে বনবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, যেখানে আমরা বনের রাজা হচ্ছে সিংহ, তারপরে বাঘ, তারপর হচ্ছে হাতি, এইসব সব কিছু নিয়ে পড়াশোনা করব। এরপরে আমাদের কিন্তু যেটা শুরুতেই বলে দিছিলাম যে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি, ভৌত জীববিজ্ঞানের শাখা কোনটি, এরকম প্রশ্ন আমাদের খুবই মানে অহরহই আসতে দেখা যায়, যেখানে আমরা খুবই ভুলভাল করে ফেলি। তো আমরা কিন্তু একটু আগেই অনেকগুলো শাখা পড়তেছিলাম, তার মধ্যে একটা শাখা হচ্ছে কীটতত্ত্ব, সেটা হচ্ছে আমাদের ফলিত জীববিজ্ঞানের একটা আলোচ্য বিষয়। বায়ো ইনফরমেটিক্স, যখন তুমি আইসিটি বা ইনফরমেশন টেকনোলজিকে বায়োলজির সাথে রিলেট করবা বা বায়োলজিক্যাল কোনো ডাটা বা তথ্য, মনে করো তুমি বের করছো যে তোমার শরীরে কয়টা চুল আছে, এটা তুমি বের করছো, ঠিক আছে, এই যে তোমার মাথায় কয়টা চুল আছে এটা তুমি যে বের করছো, এটা কি একটা ইনফরমেশন না? এটা একটা বায়োলজিক্যাল ইনফরমেশন না? তাহলে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের আলোচ্য বিষয়। এই দিয়ে আমরা ফলিত জীববিজ্ঞানের 17টি শাখা আমাদের শেষ হয়ে গেল, এবং আমাদের, তোমরা এই প্রশ্নের উত্তর একটু ততক্ষণ ভাবতে থাকো, আমাদের বইয়ের একটা অংশ শেষ হয়ে গেল। আমি যেরকমটা বলেছি যে আমরা এই অধ্যায়ের 3টা অংশে ভাগ করে পড়ব, তার মধ্যে একটা অংশ আমাদের হচ্ছে কিন্তু শেষ। তো ফলিত জীববিজ্ঞানের শাখা সময় এরকম কিন্তু তোমাদের যেই 1, 2, 3 দিয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলোতেও আসতে পারে। এটার অ্যান্সার হবে হচ্ছে 2 এবং 3, ঠিক আছে। বাস্তুবিদ্যা কিন্তু আমাদের হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখা ছিল। এইবার আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় টপিক বা জীবের শ্রেণীবিন্যাসে। আমরা যেমনটা শুরুতেই যখন জীববিজ্ঞানের ধারণা, জীববিজ্ঞান সম্পর্কে পড়লাম, তখন আমরা বললাম যে জীববিজ্ঞানের জনককে, একইভাবে বায়োলজির প্রত্যেকটা সেক্টরে যেরকম, এর মাঝেই তোমাদেরকে আমি বলেছি যে জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক হচ্ছে মেন্ডেল, একইভাবে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হচ্ছে আমাদের ইনার নাম কি? ইনার নাম হচ্ছে অ্যারিস্টটল এর ভাই উনি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। ভাই মানে তোমরা আমার আপন ভাই ভেবো না, আমি এটা মজা করে বললাম, আমার সবসময় এভাবে মনে রাখতে ইজি হইতো, আমি এভাবে রাখতাম। অ্যারিস্টটলের ভাই হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে। ওরা হচ্ছে এসি বংশভুক্ত, মানে হচ্ছে এ দিয়ে অ্যারিস্টটল আর সি দিয়ে ক্যারোলাস লিনিয়াস। তোমাদেরকে একটা কথা বলি যে পড়াশোনা করার সময় যে কোনো ধরনের ইমাজিনেশন ভ্যালিড, যেটা দিয়ে তোমার মনে রাখতে ইজি হয়, এরকম কোনো ইমাজিনেশন তুমি যদি করতে পারো তাহলে সেটা তোমার জন্য ভ্যালিড। তাহলে তোমরা অবশ্যই পড়বা যখন, তখন হচ্ছে এই যে জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসের আগ পর্যন্ত অংশটা একবার পড়বে, পড়ে পজ নিবে, অবশ্যই একটু ব্রেক নিবে, তারপরে জীবের শ্রেণীবিন্যাসের অংশ থেকে আবার পড়া স্টার্ট করবে। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় অংশ চলতেছে। তো শ্রেণীবিন্যাসের লক্ষ্য কি? শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে, এখন তুমি একটু চিন্তা করো, রুই মাছের বৈশিষ্ট্য, ইলিশ মাছের বৈশিষ্ট্য, কাতল মাছের বৈশিষ্ট্য, এরকম আলাদা আলাদা প্রত্যেকটা মাছের বৈশিষ্ট্য যদি তুমি বর্ণনা করতে চাও, মনে রাখতে চাও, তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে না? কিন্তু তুমি যদি সবগুলো মাছকে একসাথে করে কিউমুলেটিভভাবে মাছের বৈশিষ্ট্য মনে রাখো, তাহলে কি তোমার জন্য জিনিসটা অনেক ইজি হয়ে যাবে না? এই কাজটাই করে শ্রেণীবিন্যাস, যে সবাইকে একই শ্রেণীতে ঢুকাই দিছে, দিয়ে ওই জায়গা থেকে অল্প পরিশ্রমে অল্প সময়ে শ্রেণীবিন্যাস করে সেটার বৈশিষ্ট্য জেনে ফেলেছে। এবং সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস এই বিষয়ে অনেক বেশি অবদান রাখছিলেন, এবং উনি ওই বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি গবেষণা করেছিলেন জীববিজ্ঞান নিয়ে, এবং জীববিজ্ঞানকে বা জীব জগৎকে উনি 2 ভাগে ভাগ করছিলেন, একটা হচ্ছে উদ্ভিদ এবং একটা হচ্ছে প্রাণী, ঠিক আছে। এই অংশটা জাস্ট তুমি একটু রিডিং পড়বে। এখন পরীক্ষায় এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি, আমি বলছি যে এটা হচ্ছে আমাদের এমসিকিউ এবং সিকিউর ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। এইবার আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা কি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা আমার হচ্ছে খ মার্ক। আচ্ছা, এখান থেকে আমি একটু ইয়েলো কালার দিয়ে লিখি, আই থিঙ্ক এটা দিয়ে বেশি ভালো দেখা যাবে ব্ল্যাক স্ক্রিনের উপরে। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে খ মার্ক
অথবা গ মার্কের জন্য আসতে পারে, তবে খ মার্কের জন্য আসার পসিবিলিটিস হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, তো বইতে আমরা কি দেখবো যে আমাদের একটা প্যাসেজ করে একটা প্যারা করে আমাদের জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসটা দেওয়া হচ্ছে। তোমাদের কিন্তু এখন একটা খুবই মানে মজার যে হ্যাকস বলে না, ট্রিক্স বলে, সেটা শিখাবো। ঠিক আছে, যেটা শিখলে তোমাদের যে লাইফ চেঞ্জিং হ্যাক, একদম লাইফ চেঞ্জ হয়ে যাবে, সেটা শিখাবো। তো জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস বইতে যে আমাদের একটা প্যারা বা প্যাসেজ আকারে দিয়েছে, এইটা এখন আমরা কি করব, একটু পয়েন্ট করে পড়বো। তো পয়েন্ট করলে আমরা এরকম কয়টা পয়েন্ট দেখতে পাবো যে জীবের দল উপদল সম্পর্কে জ্ঞান আহরণ, তারপরে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ, তারপরে সংক্ষিপ্তভাবে উপস্থাপন, তারপরে আমাদের নামকরণকে শনাক্ত করা কোনো জীবকে, যে হ্যাঁ ওর এই বৈশিষ্ট্য আছে তাহলে ও মাছের আন্ডারে পড়বে, ও এই বৈশিষ্ট্য আছে তাহলে ও পাখির আন্ডারে পড়বে, এবং হচ্ছে এইগুলো মানে শনাক্ত করে সংরক্ষণে সচেতন হয় এবং মানব জাতিকে এটা সম্পর্কে অবগত করা। তাহলে আমরা দেখতেছি আমাদের মোট এরকম 5টা পয়েন্ট বা 5টা লাইন বইতে আছে। মনে করো এই প্রশ্নটা খ মার্কে আসছে, তুমি তাহলে এইভাবে 4টা পয়েন্ট এখান থেকে তুমি লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে এরকম কম পড়ে অনেক সময় দেখা যায় যে বড় প্রশ্ন চলে আসছে। তোমাকে একটা জিনিসের টেকনিক সবসময় শিখে রাখতে হবে, সেটা হচ্ছে ছোট প্রশ্ন পড়ে বড় প্রশ্ন লেখার ক্যাপাবিলিটি এবং বড় প্রশ্ন পড়ে ছোট প্রশ্ন লেখার ক্যাপাবিলিটি। তোমার যদি এই প্রশ্নটা গ মার্কে আসে, তাহলে তোমাকে শুরুতে শ্রেণীবিন্যাস সম্পর্কে কিছু লেখাপড়া বলতে হবে, যে শ্রেণীবিন্যাস কাকে বলে এটা সুন্দর করে তোমাকে বলতে হবে। এরপরে তুমি যখন শ্রেণীবিন্যাস কাকে বলে বললা, শ্রেণীবিন্যাস সম্পর্কে জনক টনক এগুলো একটু একটু বলে দিলা, এরপরে আসবা তুমি যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাটা, কারণ মেন প্রশ্ন তো যে প্রয়োজনীয়তাটা বর্ণনা করো, এটাই তো মেন প্রশ্ন, রাইট? এইবার যে কাজটা করবা, তুমি যখন এটা মুখস্থ করতেছো, তুমি পুরো লাইন মুখস্থ করবা না। আমি যেটা শুরুতেও বলছি যে পুরো লাইন কখনো মনে রাখতে যাবা না। তুমি দেখো দল উপদল এইটুকু মনে রাখবা, সঠিকভাবে সংরক্ষণ এইটুকু মনে রাখবা, সংক্ষিপ্তভাবে উপস্থাপন এইটুকু মনে রাখবা, তারপরে শনাক্তকরণ এইটুকু মনে রাখবা, মানব কল্যাণ এইটুকু মনে রাখবা। ব্যাস, তুমি যখন এই ওয়ার্ডগুলো মনে রাখবা, পরীক্ষার হলে প্রশ্ন যখন লিখতে যাবা, উত্তর লিখতে যাবা, 1 দিয়ে লিখবা দল ও উপদল। ব্যাস, এইবার তুমি ওই লাইনটা লিখে দিবা, এই লাইনটা পুরো লিখে দিবা। তাহলে কি হবে, প্রশ্নটার লেন্থ একটু বড় হয়ে যাবে, মনে হবে যে তুমি পয়েন্ট করে লিখেছো। যদি গ মার্কে প্রশ্ন আসে, তাহলে তুমি এইগুলোকে এক একটা পয়েন্টের নাম দিবা। রচনায় যেরকম আমরা পয়েন্টের নাম দেই না, ভূমিকা, উপসংহার, শ্রমজীবীর প্রয়োজনীয়তা এরকম দেই না, সেরকম আমরা এখানেও এগুলো দিয়ে দিব। ঠিক আছে, এবং ভেতরে পয়েন্ট লিখবো। এটাতে কি হলো, তোমার তো একে খাতা সুন্দর হয়ে গেল দেখতে। আরেকটা জিনিস কি হলো, তোমার এই যে 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 লাইনগুলো আছে, এই লাইনগুলা তুমি খুব সহজে কম পরিশ্রমে মনে রাখতে পারলা। তোমার খুবই বেশি এফোর্ট দিয়ে, অনেক বেশি এফোর্ট দিয়ে কিন্তু এটা মুখস্থ করতে হলো না। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা খুব সহজে জীবের শ্রেণীবিন্যাসটা শিখে ফেললাম। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে জীবের মানে এই যে জীব জগতের শ্রেণীবিন্যাস যেটা, সেটা হচ্ছে আমরা এখন শ্রেণীবিন্যাস করে ফেলবো। পুরো জীব জগৎকে আমরা শ্রেণীবিন্যাস করব। পুরো জীব জগৎকে আমরা প্রথমে ক্যারোলাস লিনিয়াস উনি বলছিলেন যে জীব জগৎকে 2 ভাগে ভাগ করো, একটা উদ্ভিদকে দাও, একটা প্রাণীকে দাও, একদম কাহিনী শেষ করো। কিন্তু এরপরে মানে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের অগ্রযাত্রাতে কোষের ডিএনএ আরএনএ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, মানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে একটা শ্রেণীবিন্যাস দেয়া হলো, যেটাকে আমরা বলতেছি মার্গুলিস এবং হুইটটেকারের শ্রেণীবিন্যাস। যেখানে মানে যেটা পড়তে গেলে তোমাকে এটা জানতে হবে যে কিংডম মানে হচ্ছে আমার রাজ্য। কিংডম মানে কি, আমার রাজ্য। রাজ্যের থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সুপার কিংডম বা অধিরাজ্য। রাজ্যের থেকে ছোট অংশ যেটা, সেটা হচ্ছে সাব কিংডম বা উপরাজ্য। ক্লিয়ার বিষয়টা? রাজ্যের থেকে বড় যেটা, সেটা হচ্ছে সুপার কিংডম, রাজ্যের থেকে ছোট যেটা, সেটা হচ্ছে সাব কিংডম। একইভাবে এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। সাব ফাইলাম, সুপার ফাইলাম, সাব ক্লাস, সুপার ক্লাস, প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এখন এই শ্রেণীবিন্যাস পদ্ধতিতে বলা হলো যে আমাদের দুটো সুপার কিংডম আছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা, একটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটা। এটা বৈশিষ্ট্যতে আমরা পরে আসবো।
এবং বলা হলো এই সুপার কিংডম 1-এ আমাদের একটাই রাজ্য আছে, সেটা হচ্ছে রাজ্য 1 মনেরা। এবং সুপার কিংডম 2-তে আমাদের 4টা রাজ্য আছে, সেটা হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এটা এইভাবে পড়ে ফেলবা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। প্লান্টি অ্যানিমেলিয়া তো মনে রাখা সহজ, মানে প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। ওকে, আর প্লান্ট অ্যান্ড অ্যানিমেলের মাঝে যে আমরা যেরকম বললাম জীব এবং জড়র মাঝে যে সে কি ভাইরাস, একইভাবে প্লান্টি এবং অ্যানিমেলিয়ার মাঝে যে সে কি, সে হচ্ছে ফাঙ্গাস বা ফানজাই। ওকে, ফানজাই হচ্ছে আমার প্লুরাল মানে বহুবচন, আর ফাঙ্গাস হচ্ছে আমার একবচন। ওকে, কনফিউশন হওয়ার কিছু নাই। এখন এই যে আমরা দুটো ক্লাসিফিকেশন মানে মনে হচ্ছে, তাই না, যে একজন বলছে দুটো রাজ্য, একজন বলছে 5টা রাজ্য, মানে একজন বলছে দুটো অধিরাজ্য, একজন বলছে 5টা রাজ্য, কোনটা ঠিক? বিষয়টা হচ্ছে R.H. হুইটেকার, যিনি কে ছিলেন, যিনি খুব হোয়াইট মানুষ ছিলেন, খুব সাদা মনের মানুষ ছিলেন, উনি বলছে অত সব সুপার টুপার আমি বুঝি না, আমি শুধু রাজ্য বুঝি, আমার রাজ্য কয়টা হবে, আমার রাজ্য হবে 5টা। তাহলে হুইটেকার, যে অনেক সাদা মনের মানুষ ছিলেন, মানে অনেক হোয়াইট মানুষ ছিলেন, উনি বলছে রাজ্য হবে হচ্ছে 5টা। এরপরে মার্গুলিস, যাকে আমরা গুলি মারে উড়াই দিব, সে হচ্ছে মার্গুলিস। এই মার্গুলিস এসে কি করছে, হুইটেকারকে গুলি মারছে। মানে আমরা মার্গুলিসকে গুলি মারবো কারণ হুইটেকারকে মার্গুলিস গুলি মারছে। হ্যাঁ, এই মার্গুলিস কি করছে, মার্গুলিস এসে বলছে যে রাখো, গুলি মারো তোমার হচ্ছে 5 জগৎকে। তখন হুইটেকার বলছে না না, আমি তো অনেক দিন ধরে বলছি এই 5টা রাজ্য তো থাকতেই হবে। তো তখন ওরা একটা সমঝোতায় পৌঁছাইছে। তখন মার্গুলিস বলছে আচ্ছা ঠিক আছে, তোমার 5টা রাজ্যও থাকুক, কিন্তু তোমার 5টা রাজ্যকে আমি 2টা সুপার কিংডমে ভাগ করতে চাই। বিষয়টা কিছুটা এমন যে বাংলাদেশের 64 জেলা হুইটেকার বলছে, এরপরে মার্গুলিস এসে বলছে আচ্ছা ঠিক আছে, তোমার 64 জেলা থাকুক, আমাকে একটু 8টা বিভাগ বানাইতে দাও, জেলা থাকুক, আমি একটু 8টা বিভাগ বানাই। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এমন। তাহলে আমরা মনে রাখবো হুইটেকার সাদা মনের মানুষ, উনি হচ্ছে 5 কিংডম বা 5 রাজ্যের শ্রেণীবিন্যাস দিয়েছিলেন, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে খুবই আসে। আর মার্গুলিস হচ্ছে আমাদের 2টা সুপার কিংডমে ভাগ করছিলেন। ওকে, তাহলে এটা আমরা পড়ে ফেললাম। এখন আমরা যেটা পড়বো, এই যে এটা খুব এমসিকিউতে আসে, 5 রাজ্য প্রস্তাব করেন হচ্ছে হুইটেকার, R.H. হুইটেকার। হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা পড়বো, যেটা সেকেন্ড চ্যাপ্টার পড়তে গেলেও শুরুতেই কাজে লাগে, এটা আমরা আগেই পড়ে ফেলবো খুব সহজভাবে। তোমরা একটু মনোযোগ দিবা এই জায়গাটাতে, কারণ এইটা যদি তুমি মনে রাখো, তুমি কিন্তু 5টা রাজ্যের বৈশিষ্ট্য খুব ইজিলি লিখতে পারবা। আর এইটা মনে রাখা কিন্তু অনেক ইজি। প্রো মানে কি? প্রো মানে কি, যে হচ্ছে সব কিছুতে অনেক প্রফেশনাল, সে মানে যার অনেক হচ্ছে মানে বুদ্ধি আছে, অনেক কিছু পারে, যে স্কিল। আমি বলি যে আরে তুমি তো প্রো, সে না। বায়োলজির ভাষায় প্রো হচ্ছে সে যে হচ্ছে একটু আদি, যে একটু পুরাতন, যে একটু পারে না, যার একটু সব কিছু কম আছে, সে হচ্ছে আমার প্রো। আর ইউ মানে কি? ইউ মানে হচ্ছে একদম ইউ, মানে যে হচ্ছে সব কিছু পারে। তাহলে প্রো ক্যারিওটা এই জিনিসটাকে বুঝতে হবে। হ্যাঁ, ক্যারিওন, নিউক্লিয়াস, কেন্দ্রিকা, এটা হচ্ছে গ্রিক, এটা হচ্ছে আমার ইংলিশ, এটা হচ্ছে বাংলা। ওকে, ক্যারিওনের ইংলিশ বাংলা সব বলে দিলাম। এবার আশা করি বুঝতে পারতেছো, প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি বৈশিষ্ট্যভুক্ত বা আদি নিউক্লিয়াসভুক্ত একটা কোনো কিছু। ওকে, তাহলে যে প্রোক্যারিওটা, সে হচ্ছে যার নিউক্লিয়াস সুগঠিত নয়, মানে যার নিউক্লিয়াস হচ্ছে পারফেক্ট না। আর ইউক্যারিওটা, সে হচ্ছে নতুন, তার মানে তার নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। যারা প্রোক্যারিওটা তারা সবসময় এককোষী, তার মানে তাদের শরীরে অলওয়েজ একটা কোষ থাকবে। বাট যে ইউক্যারিওটস, তার শরীরে এককোষীয় থাকতে পারে, বহুকোষীয় থাকতে পারে। যখনই তুমি কাউকে বলছো যে নিউক্লিয়াস সুগঠিত বা সুগঠিত নয়, এইটার মানে কি আমরা একটু বুঝি। এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, যার আমরা দেখতে পাই নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাসের ভেতরে নিউক্লিওপ্লাজম আছে, এবং এর ভেতরে আছে ক্রোমোজোম বা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। যখন একটা পারফেক্ট নিউক্লিয়াস হবে তখন কি এই সবগুলো থাকবে, কিন্তু যখন একটা পারফেক্ট নিউক্লিয়াস হবে না তখন ওর নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না।
যদি কারো নিউক্লিয়ার মেমব্রেন না থাকে তাহলে এই ক্রোমোজোমগুলো কি থাকবে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে না, কোষের যে সাইটোপ্লাজম কোষের উপরে ছড়ানো থাকবে না, তখন এটা কিন্তু কোষের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। আর একটা হচ্ছে নিউক্লিওলাস থাকবে না, মানে এরকম কোনো পারফেক্ট কিছুই থাকবে না, কিন্তু ক্রোমোজোম তো সবার থাকা লাগবেই, জিন তো সবার থাকা লাগবেই, সো ওইটা থাকবে। ওকে, আচ্ছা, তাহলে যখন তুমি বলতেছো একজনের নিউক্লিয়াস ভালো একজনের নিউক্লিয়াস ভালো না, সেটার সাথে সাথে কিন্তু তুমি নিউক্লিয়াসে কি কি আছে আর কি কি নাই সেটাও বলতে পারছো। একটার যে ক্রোমোজোমের যে বস্তুগুলো আছে, একটাতে সাইটোপ্লাজমে ছড়ানো আছে সেটাও বলতে পারছো, আর একটাতে সাইটোপ্লাজমে ছড়ানো নাই সেটাও কিন্তু তুমি বলতে পারছো। আরেকটা যেটা প্রোক্যারিওটস, তাদের ঝিল্লিবদ্ধ মানে যেই অঙ্গাণু, এবার আসে আমি অঙ্গাণুর কনসেপ্টে। অঙ্গাণু হচ্ছে কোষের ভেতরে যে জিনিসগুলো থাকে, যেগুলো কি ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, রাইবোজোম, এইগুলা অঙ্গাণু। এই ধরনের কোনো জিনিস এটাতে থাকবে না যেটা ঝিল্লি আছে। কিন্তু রাইবোজোম বা সোম যাই বলো, রাইবোজোম যে ওইটা দুই জায়গায় থাকবে। কেন থাকবে? কারণ রাইবোজোম কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না, মানে এর ঝিল্লি থাকে না, সো এর দুইটাতেই থাকে, প্রোক্যারিওটস ইউক্যারিওটস দুইটাতেই থাকে। বাট অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেটা এটাতে থাকবে না, আর এটাতে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা সবার আগে একটু মনে করে নিব। খুব সহজে নাম দেখে মনে করব, প্রোক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস ভালো না। নিউক্লিয়াস যদি ভালো না হয় তাহলে কি কি বৈশিষ্ট্য সেটা মনে রাখবো, আর লাস্টে মনে রাখবো অঙ্গাণু থাকে না, কারণ ও তো পচা কোষ, তাই না, ওর তো কিছু থাকবে না। আর ও ভালো কোষ, ওর সব আছে, একটা পারফেক্ট কোষে যা যা থাকা লাগবে সব আছে। এইবার আমরা যদি চলে আসি, এগুলো হচ্ছে আমি অঙ্গাণু দেখিয়েছি, যে কি কি অঙ্গাণু সেগুলা দেখিয়েছি। এইবার আমি চলে আসি মনেরা রাজ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপু এতক্ষণ প্রোক্যারিওটা ইউক্যারিওটার বৈশিষ্ট্য কেন পড়ালো? এটা তো আমি সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে পড়বো। ফার্স্ট চ্যাপ্টারে আমি পড়বো 5 রাজ্যের বৈশিষ্ট্য, রাইট? তুমি প্রথম 3টা বৈশিষ্ট্য একটু খেয়াল করো। আমি কি এতক্ষণ তোমাদের এই বৈশিষ্ট্যগুলোই পড়াচ্ছিলাম না, যে ক্রোমাটিন বস্তু, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস নাই, তারপরে এদের ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এগুলো সেগুলো নাই, এটাই তো পড়াচ্ছিলাম। তুমি কি একবার ভেবে দেখেছো? মনে করো ঢাকার যা বৈশিষ্ট্য, ঢাকা বিভাগেরও তো তাই বৈশিষ্ট্য। তাহলে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্য, মনেরা রাজ্য কোন অধিরাজ্যের অন্তর্ভুক্ত ছিল, কোন সুপার কিংডমের অন্তর্ভুক্ত ছিল? মনেরা রাজ্য ছিল আমাদের সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত। তাহলে প্রোক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলাই তো মনেরার বৈশিষ্ট্য। আর যখন আমরা ইউক্যারিওটার মধ্যে যে 4টা রাজ্য আছে, যখন আমরা ইউক্যারিওটার বৈশিষ্ট্যর মধ্যে মনেরা, প্রোটিস্টা, মনেরা বাদ দিয়ে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমিলিয়া পড়বো, যে 4টা পড়বো, ওটার মধ্যে আমি ইউক্যারিওটার বৈশিষ্ট্য লিখে দিতে পারবো না? তাহলে কি আমার আলাদা করে এদের বৈশিষ্ট্য পড়া লাগছে? লাগছে না। আমি মনেরার বৈশিষ্ট্য পড়বো, আমি প্রোক্যারিওটার বৈশিষ্ট্য পড়বো, এটা মনেরাতে লিখবো। আমি ইউক্যারিওটার বৈশিষ্ট্য পড়বো, এটা প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমিলিয়াতে লিখবো। ডিল ডান? ওকে, তাহলে মনেরার এই বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আসছে? অধিরাজ্যের বৈশিষ্ট্য থেকে আসছে, অধিরাজ্যের বৈশিষ্ট্য থেকে আসছে। এখানে আমি কিছু আলাদা বৈশিষ্ট্য দুটো পড়াবো। সেটা কি? একটা হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি, দ্বিবিভাজনে হয়। আমরা জানি কোষ বিভাজন 3 রকম হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এর মধ্যে দ্বিবিভাজনকে আমি একটু পরেই দেখাচ্ছি। দ্বিবিভাজন বা একটা কোষ জাস্ট স্প্লিট হবে, সেই প্রক্রিয়াকে আমরা হচ্ছে এই মনেরাতে পাবো। এবং এই প্রত্যেকটা 5টা রাজ্যেরই একটা কমন বৈশিষ্ট্য তুমি সবসময় দেখবা, শ্বসন পদ্ধতি, যে ও খাবার কিভাবে খায়, এটা প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্যেই আছে। তুমি যদি প্রথমে যে কাজটা করবা, 5 রাজ্যের 5টা করে উদাহরণ পড়ে ফেলবা। বইয়ের সবগুলো উদাহরণই পড়তে হবে, বইয়ে 2টা করে উদাহরণ আছে। বাট তুমি যদি প্রথমে যে উদাহরণটা পড়ে ফেলো, যে এটার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, তখন তোমার জন্য খুব বোঝা ইজি হয়ে যাবে যে ব্যাকটেরিয়া কিভাবে খাদ্য গ্রহণ করে বলো তো? শোষণ করে, কারো শরীরে থাকে সেখান থেকেও শোষণ করে। আবার অনেক ব্যাকটেরিয়া কি করে? সালোক সংশ্লেষণ করে, কারণ ওদের হচ্ছে ফটোসিনথেসিস হয়, ওদের ক্লোরোফিল আছে। যেহেতু ওদের ক্লোরোফিল আছে সেজন্য ওদের হচ্ছে শ্বসন করে ওরা হচ্ছে খাদ্যটা গ্রহণ করে ফেলে। ঠিক আছে, ডান। তাহলে আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো
যারা একটু অ্যাডভান্স হতে চাও তারা পয়েন্টগুলোর আবার পয়েন্টের নাম দিতে পারো। হ্যাঁ, যেরকম হচ্ছে এখানে বলতে পারো যে হচ্ছে কোষীয় বৈশিষ্ট্য, নিউক্লিয়ার বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কোষ অঙ্গাণুর বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কোষ বিভাজন পদ্ধতি, তারপরে শোষণ পদ্ধতি, এরকম পয়েন্টের নাম দিয়ে ওর ভেতরে তোমরা লিখতে পারো যারা একটু অ্যাডভান্স হইতে চাও। আর যাদের অ্যাডভান্স হইতে ইচ্ছা করতেছে না, মানে হচ্ছে যে না আমি বৈশিষ্ট্য মুখস্থ করছি এইটাই আমার জন্য অনেক, তাহলে তারা হচ্ছে এইভাবে টেকনিক্যালি বৈশিষ্ট্য মনে রাখবা। যেই হও মেনলি বৈশিষ্ট্য সবসময় সবাই টেকনিক্যালি মনে রাখবা, না হলে হচ্ছে আসলে পরীক্ষা হলে গিয়ে ভুলে যাবা। তাহলে দ্বিবিভাজন প্রক্রিয়া হচ্ছে খুবই সিম্পল, ছবিতে যা দেখতে পাচ্ছ একদম ক্লিয়ারলি তাই। একটা কোষ দুই ভাগে ভাগ হবে, হয়ে দুটা কোষ তৈরি করবে, শেষ। এটাই দ্বিবিভাজন প্রক্রিয়া। এখানে আমরা ছবি দেখতেছি ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। এখানে খুবই একটা জিনিস ক্লিয়ার করে দিই, শৈবাল কিন্তু আমাদের হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালজি, এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া এটা কিসের অন্তর্ভুক্ত? সায়ানোব্যাকটেরিয়াটা আমাদের হচ্ছে মনেরার অন্তর্ভুক্ত। হ্যাঁ, কারণ ওর আবার ওই যে আজকে শুধু 50-50 খেলা, ভাইরাস যেরকম 50 জড় 50 হচ্ছে জীব, একইভাবে সায়ানোব্যাকটেরিয়ার 50 হচ্ছে শৈবালের মতো, 50 হচ্ছে ব্যাকটেরিয়ার মতো। ঠিক আছে, তো এটা সম্পর্কে এটা অনেক ইন্টারেস্টিং একটা মানে ব্যাপার। ওর কিছু ক্যারেক্টার ব্যাকটেরিয়ার মতো, কিছু ক্যারেক্টার শৈবালের মতো, মানে দুই মুখ সাপ টাইপের আর কি। তো নষ্টক হচ্ছে একটা সায়ানোব্যাকটেরিয়ার নাম। তো এটা কিন্তু আসলে মনেরার মধ্যে পড়ছে। হ্যাঁ, এটা প্রোক্যারিওটসের ওই যে ইউক্যারিওটসের মধ্যে পড়ে নাই, কারণ ও হচ্ছে মেনলি ব্যাকটেরিয়া। তো কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে? ব্যাকটেরিয়াতে অবভিয়াসলি রাইবোজোম থাকে, উপরে কোনোটাই আমাদের থাকে না। আচ্ছা, এরপরে যদি আমি আসি হচ্ছে প্রোটিস্টার শুরুতে আমি কোন বৈশিষ্ট্যগুলো লিখবো বলো তো? প্রোটিস্টার শুরুতে আমি সেম ওই বৈশিষ্ট্যগুলোই লিখবো যেগুলো আমি মনেরার শুরুতে লিখছি, ফলোইং টু দ্য প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। আমি প্রোক্যারিওটের বৈশিষ্ট্য ফলো করে মনেরার বৈশিষ্ট্যগুলো লিখছি, এবার আমি ইউক্যারিওটসের বৈশিষ্ট্য ফলো করে আমি হচ্ছে প্রোটিস্টার বৈশিষ্ট্যগুলো লিখবো। হ্যাঁ, সেম একইভাবে কোষীয় গঠন, নিউক্লিয়ার গঠন, কোষীয় অঙ্গাণু, সেম তিনটাই পয়েন্টের নাম মনে রাখলে ভেতরের লেখা অনেক সময় অনেক ইজি হয়ে যায়। আমি সবসময় পয়েন্টের নাম মেমোরাইজ করে হচ্ছে পড়তাম। এরপরে এগেইন কোষ বিভাজন প্রক্রিয়া এবং খাদ্য গ্রহণ। এখানে যেহেতু শৈবাল আছে, শৈবাল মানে শ্যাওলা, যারা সবুজ হয়, তার মানে ওরা অবভিয়াসলি কি করবে? খাদ্য গ্রহণ করবে ফটোসিনথেটিক পদ্ধতিতে বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে। পরীক্ষার হলে গিয়ে ফটোসিনথেটিক পদ্ধতি লেখা লাগবে, ইট ইজ নট ম্যান্ডেটরি। তুমি তোমার মতো করে লিখতে পারবা যে সালোক সংশ্লেষণে গ্রহণ করে, বা তুমি কথাগুলো তোমার মতো করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবা কিন্তু। হ্যাঁ, আর খাদ্য শোষণ কেন বলছি? কারণ এখানে কিন্তু অ্যামিবাও আছে। এই যে আমরা একটু আগে যে ছবিটা দেখলাম, এটা অ্যামিবার ছবি ছিল। তো অ্যামিবার ছবি যেহেতু আছে, তাহলে অ্যামিবা যেহেতু একটা প্রাণীর টাইপ অফ, তাহলে আমি বলতে পারি যে হচ্ছে অ্যামিবা খাদ্যটা শোষণ করে। এবার এরা হচ্ছে যৌন এবং অযৌন দুই ধরনের প্রজনন হয়। অনেকে যৌন অযৌন প্রজননের মধ্যে পার্থক্য বোঝো না। এটার পার্থক্য হচ্ছে খুবই সিম্পল, যে যৌন জননে সবসময় কি লাগবে বলো তো? জনন কোষ লাগবে। জনন কোষের ইংলিশটাই হচ্ছে গ্যামিট। হ্যাঁ, তোমরা যদি ওই পড়ার সময় গ্যামিট মুখস্থ করতে যাও সমস্যা। তোমাদেরকে মানে এই জিনিসটা এইভাবে আসতে হবে যে যৌন জনন মানে কি? জনন কোষের মাধ্যমে হচ্ছে যেটা প্রজনন হয়। তাহলে আমি এখানে এমনিই বলতে পারবো যে জনন কোষের মাধ্যমে যে প্রজনন করতেছে, এটা জনন কোষের মাধ্যমে প্রজনন করতেছে। আর কনজুগেশন এগুলো তো আমি এখন বুঝাবো, ঠিক আছে? যেই নতুন ওয়ার্ড পাবো সেই ওয়ার্ডই আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়ে দিব, সেটা নিয়ে সমস্যা নাই। আর অযৌন প্রজনন কি? যেখানে জনন কোষ তৈরি হয় না, সিম্পল একটা বিভাজনের মাধ্যমে খালি প্রক্রিয়াটা হয়। তো এটা আমরা দেখবো যে মাইটোসিসের মতো একটা সিম্পল বিভাজনের মাধ্যমে প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। দেখো, এতক্ষণ আমরা প্রতি লাইন বাই লাইন ধরে পড়ছিলাম, কিন্তু বইয়ের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট টপিকে এসে আমাদের আর লাইন ধরে পড়া লাগছে না। কেন? কারণ আমরা কনসেপ্ট বুঝছি। আর যখনই আমরা কনসেপ্ট বুঝবো তখন কিন্তু ইজিলি আমরা হচ্ছে এগুলো লিখতে পারবো। এবং পরীক্ষার জন্য 5 রাজ্য কতটা ইম্পর্টেন্ট এটা তো বলার অপেক্ষা লাগে না। শর্ট সিলেবাস হোক, লং সিলেবাস হোক, যখনই যাই হোক, যুগে যুগে কালে কালে প্রথম অধ্যায় সবসময়ই ছিল, ঠিক আছে? তো এটা খুব বেসিক চ্যাপ্টার, সো এটা তোমাকে পড়তেই হবে। তাহলে কিন্তু এরা হচ্ছে এই যে জনন কোষ থেকে আমরা
জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, এরকম কোনো কমপ্লেক্স স্ট্রাকচার এখানে হয় না। কিন্তু তুমি ম্যাচিং করা জিনিস মনে রাখো, তুমি মনে রাতে প্রোটিস্টাতে যেরকম ম্যাচিং একটা ম্যাচিং প্যাটার্ন পাচ্ছ না, যে প্রথমে প্রোক্যারিওটস ইউক্যারিওটসের বৈশিষ্ট্যগুলো আমি পয়েন্ট করে 3টা পয়েন্টে লিখলাম, তারপরে 2টা পয়েন্ট আমি কোষ বিভাজন লিখছি, আর হচ্ছে আমাদের খাদ্য শোষণ পদ্ধতি লিখছি। দেখো অটোমেটিক্যালি কিন্তু পরীক্ষার হলে গিয়ে পয়েন্টের নাম তোমার মাথায় চলেই আসবে, তখন তুমি খালি ভেতরে ডিটেলস বর্ণনাটা লিখবা, ঠিক আছে? কারণ আমরা একটু বুঝবো হচ্ছে কনজুগেশন কি। কনজুগেশন হচ্ছে একটা জাস্ট নল তৈরি হবে, হ্যাঁ, একটা জাস্ট নল তৈরি হবে। কনজুগেশন এরকম একটা দুটোর মধ্যে, মানে দুটো জীবের মধ্যে নল তৈরি হবে। একজন ডোনার মানে যে হচ্ছে আমাদের মূলত যৌনজনন মানে কি, মানে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল পাস অন করা, তো জেনেটিক ম্যাটেরিয়ালটা পাস অন করে দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কনজুগেশন প্রক্রিয়া। তাহলে দেখো খুব সহজেই মনের এবং প্রোটিস্টা শেষ হয়ে গেল। পড়ার সময় সবচেয়ে মানে ইম্পর্টেন্ট যে টিপসটা বলে দিচ্ছি, মনেরা প্রোটিস্টা একসাথে পড়বো, পড়ে একটু পজ নিব। 3 নম্বর রাজ্যে এসে আমরা হচ্ছে তোমার যেই ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়া আছে সেটা পড়বো। বইতে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই যে জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক মিলন হয়, এই জিনিসটার পরবর্তীতে আমরা দেখব বইয়ের মধ্যে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস বলে কিছু ওয়ার্ড আছে, ওইটার বর্ণনাটা আমরা একটু আগে বুঝে নিই, হ্যাঁ? আচ্ছা, আইসো মানে কি? আইসো মানে হচ্ছে একই, সবসময় মনে রাখবে, এটা আমাদের জীববিজ্ঞান আরেকটা টার্ম, এটা আমাদের সবসময় লাগবে। আইসো মানে হচ্ছে আমাদের একই। ওকে, আইসো মানে কি? আইসো মানে হচ্ছে আমাদের একই। অ্যান আইসো, এ মানে সবসময় হচ্ছে অ্যাবসেন্ট, যেরকম মাইটোসিস, মাইটোসিস মানে মাইটোসিস নাই, মাইটোসিস, হ্যাঁ। সেলুলার মানে সেল নাই। তো অ্যানাইসো মানে হচ্ছে আইসো না। দেখো তো খেয়াল করে, আইসো মানে কি? যখন জননকোষ দুটো একই রকম, দুটোরই ফ্লাজেলা আছে, মানে ফ্লাজেলা মানে চলন অঙ্গাণু, যেটা দিয়েও চলবে, সাঁতার কাটবে, নিচের এই যে অংশটা, দুটোরই আছে। কিন্তু এখানে একটা ফ্লাজেলা আছে, একটা ফ্লাজেলা নাই, একটা বড় একটা ছোট, তাহলে এটা কি অ্যানাইসো না? তাহলে আইসো আর অ্যানাইসো ওয়ান টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন টাইপ, যেখানে জননকোষ কিভাবে গঠন হচ্ছে সেটা বলে নেওয়া হচ্ছে। একটাতে জননকোষ হচ্ছে একই রকমের, আরটাতে জননকোষ হচ্ছে একই রকমের না। যখন জননকোষ একই রকমের হয় না, তখন সেটাকে অ্যানাইসোগ্যামাস বলে। ওকে, অ্যামিবা, ডায়াটম, এখানে শৈবাল অনেক রকমের হয়, তার মধ্যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে ডায়াটম। ওকে, ডান। তাহলে আমাদের কি শেষ করলাম? আমরা মনেরা এবং প্রোটিস্টা শেষ করে ফেললাম। সিমিলারিটিস করে পড়বো, দুটো একসাথে পড়বো, তাহলে পরীক্ষার হলে বৈশিষ্ট্য মনে থাকবে। এরপর আমরা চলে যাই হচ্ছে ফানজাইতে। ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া যখন পড়বো, তখন 3টা আমরা একসাথে পড়বো। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যখন তুমি ফানজাই প্লান্ট এবং অ্যানিমেলিয়া পড়ছো, তোমাকে প্রথমে একটা ইনফরমেশন আমি শেয়ার করে দিচ্ছি যে এটা উদ্ভিদ এবং প্রাণীর মধ্যস্থতাকারী একটা জীব গোষ্ঠী, যেখানে 50% ক্যারেক্টারিস্টিক্স উদ্ভিদের মতো, 50% ক্যারেক্টারিস্টিক্স প্রাণীর মতো। এবার এই 3টা আমি কি বলছি? একসাথে পড়বো। মেইন পার্থক্য কি এই 3 জনের মধ্যে, বা মেইন মিলটাই কি এই 3 জনের মধ্যে? উদ্ভিদ যারা আমার মতো সবুজ, ঠিক আছে, আমি যেমন সবুজ পরে আসছি, এরকম হচ্ছে সবুজ। উদ্ভিদ যারা হচ্ছে আমার সবুজ, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, এর মেন কারণ হচ্ছে ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল থাকে সেটা হচ্ছে এটার মেন কারণ। এখন যাদের ক্লোরোফিল আছে তারা সবুজ, তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তারা কারা? উদ্ভিদ। প্রাণী যাদের ক্লোরোপ্লাস্ট নাই, ক্লোরোফিল নাই, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যারা সবুজ না। রিলেট করে পড়বো, হ্যাঁ, রিলেট করে পড়বো। তাহলে প্রথম পয়েন্ট কি? ক্লোরোপ্লাস্ট বা ফিল, তুমি যেই হিসাবে পয়েন্টটা নিতে চাও। আচ্ছা, তারপরে হচ্ছে খাদ্য গ্রহণ প্রক্রিয়া, খাদ্য গ্রহণ, হ্যাঁ। তারপরে রং, এই 3টার ক্ষেত্রে আমরা পড়বো। প্রাণীর ক্ষেত্রে কি নাই? ছত্রাক এই ক্ষেত্রে সেম প্রাণীর বৈশিষ্ট্য ফলো করে, কারণ তোমরা কি দেখছো না, মাশরুম সাদা কালারের হয়। তো মাশরুম হচ্ছে সাদা কালারের যেহেতু হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে মাশরুম সবুজ না, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা কি বলতো? পরভোজী বা হেটারোট্রফিক।
যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারা হচ্ছে স্বভোজী, মানে সেলফ মেড, রাইট? স্বভোজী মানে অটোট্রফিক, মানে অটোই সবকিছু করতে পারে, ট্রফিক। ক্লিয়ার এই টার্মগুলো সবাই? আই থিঙ্ক এই টার্মগুলো সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমি কিন্তু দেখো এই বৈশিষ্ট্যগুলো, এই 3টা বৈশিষ্ট্য না দেখেই লিখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এইবার যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের বডির সঞ্চিত খাবার কি? এটা সবসময় আমরা মনে রাখবো, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের বডির সঞ্চিত খাবার হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তারা কি বলতো? তারা হচ্ছে আমাদের এই যে এই দুটো, ওদের সঞ্চিত খাবার কি? যেহেতু ওদের খাবারের প্রসেস কিন্তু সেম, তাই না? তাহলে যারা আমাদের সঞ্চিত খাবার নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদের সঞ্চিত খাবার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন। তাহলে একটা পয়েন্ট কি পাচ্ছি? সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য। এগুলো সব হচ্ছে আমার বৈশিষ্ট্য, রাইট? বৈশিষ্ট্য। ক্লিয়ার? গ্লাইকোজেন হচ্ছে আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের। আচ্ছা, এখন আমি কি বলছি? এখন বলবা যে আপু সব বৈশিষ্ট্য তো প্রাণীর সাথেই মিল সম্পন্ন, তাহলে কি আপনি কেন বললেন যে ছত্রাকের 50% হচ্ছে উদ্ভিদ আর 50% হচ্ছে প্রাণী? ও তো সবই যাচ্ছে প্রাণীর দিকে। এইবার আসো কোষ প্রাচীর। কোষ প্রাচীর তুমি কি করবা জানো? তুমি খালি এই পয়েন্টগুলো আগে পড়বা, তারপরে তুমি 3টার ক্ষেত্রে ওই পয়েন্টগুলো এমনি ইনশাল্লাহ পারবা, একটু চিন্তা করলে। কোষ প্রাচীর যেটা, কোষ প্রাচীর কার, মানে কার কি? ওর কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ। এটা আমি লাল কালি দিয়ে লিখি, সেলুলোজ। ওর তো কোষ প্রাচীর নাই, আর ওর কোষ প্রাচীর হচ্ছে কাইটিন। কোষ প্রাচীর কি? কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে দেখো ছত্রাকে কিন্তু কোষ প্রাচীর আছে, এবং জনন পদ্ধতিও উদ্ভিদের মতো। ওকে, তাহলে এইটুকু যদি পড়ো তাইলে কিন্তু ফাঞ্জাই প্লান্টি অ্যানিমেলিয়ার বুষ্ট এখানেই হয়ে যাবে। তারপরও আমি বইয়ের সাথে মিল রেখে একটু দেখা দিচ্ছি। দেখো এদের নিউক্লিয়াস সুগঠিত, এটি ইউক্যারিওটসের বৈশিষ্ট্য। ক্লোরোফিলবিহীন, অসবুজ, অপুষ্পক উদ্ভিদ, এরা ফুল দেয় না, এরা মৃতজীবী। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এরা কি ধরনের খাবার খায়। এরা মরা খাবার খায়, মানে মরা পাউরুটি। পাউরুটি কি মরে যায় না? পাউরুটির কি জীবন আছে? নাই। তাহলে এরা হচ্ছে মৃত খাবার খায়। এবং আমাদের যে ফাঞ্জাই আছে, সে ফাঞ্জাই হচ্ছে আমাদের স্থলজ। স্থলজ মানে কি? শুধু স্থলে দেখা যায়, ফাঞ্জাইকে কখনো জলে দেখা যায় না। কিন্তু প্লান্টি যারা, তুমি একটু চিন্তা করে দেখো, শাপলা ফুল পানিতে দেখা যায়, তাহলে প্লান্টি যারা তারা কিন্তু আমাদের স্থলেও দেখা যায়, জলেও দেখা যায়। এরপরে যেটাতে আসো, যে এই 3টা বৈশিষ্ট্য হচ্ছে কমন, যে 3টা আমি এতক্ষণ বলছিলাম। এরপরে ফাঞ্জাইয়ের কোষ প্রাচীর, সঞ্চিত খাদ্য, এগুলো তো সব সিমিলার, তুমি সিমিলারিটিস ম্যাচিং করে পড়ছো। এবার আসি কিছু ইম্পর্টেন্ট বা একটু মানে আনকমন বা ইউনিক ক্যারেক্টারিস্টিক্সে। সেটা হচ্ছে মাশরুমের দেহে বা এই যে আমাদের ছত্রাকের দেহে কোনো ভাস্কুলার বান্ডল থাকে না। এটা কঠিনভাবে ভাবার কিছু নাই, সেকেন্ড চ্যাপ্টারে গিয়েই ভাস্কুলার বান্ডল বা পরিবহন তন্ত্র সম্পর্কে পড়বা। পরিবহন তন্ত্র হচ্ছে তখনই লাগে যখন তুমি খাবার তৈরি করছো। যেরকম উদ্ভিদ কি করে, মূল থেকে পানি পাতায় উঠায়, সে পাতায় তৈরি খাদ্য সারা শরীরে ছড়িয়ে দেয়। এই প্রসেসটাই হচ্ছে আমাদের যে টিস্যু দিয়ে হয়, সেটা হচ্ছে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু, মানে বাস টাইপ অফ, তাই না? এইটার তো দরকার ছত্রাকে নাই, কারণ ছত্রাক তো নিজের খাবার নিজে তৈরি করছে না। ওকে আমি সাপ্লাই করে কি করবো? যে অংশের প্রয়োজন সেই অংশ থেকে সে খাবার শোষণ করে নিচ্ছে। এবং মাশরুমের দেখো 2টি অংশ থাকে, একটা মাইসিলিয়াম, একটা হচ্ছে ফ্রুটিং বডি। মাইসিলিয়াম হচ্ছে নিচের দিকের অংশ, সুতার মতো লম্বা লম্বা অংশ। ফ্রুটিং বডি হচ্ছে আমাদের উপরের দিকের অংশ, যেখানে আমাদের জনন কোষ হয়। ফ্রুটিং বডি, ফ্রুটফুল কাজ হয়, জনন কোষ হয়। হ্যাঁ, ইস্ট হচ্ছে আমাদের এককোষী ছত্রাকের উদাহরণ। এককোষী, তোমাদেরকে মনে আছে আমি বলেছিলাম যে প্রোক্যারিওটস বা মনেরা অলওয়েজ এককোষী, বা ইউক্যারিওটস যেখানে প্রোটিস্টা আছে, যেখানে শৈবাল আছে, যেখানে ছত্রাক আছে, তারা এককোষীয় হয়, বহুকোষীয় হয়। যেরকম ইস্ট কিন্তু এককোষী। হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে।
স্পোর হচ্ছে এদের ওয়ান টাইপ অফ জনন কোষ, যেটা দিয়ে বংশবৃদ্ধি করে। এবং তোমাদেরকে আমি অলওয়েজ বলছি সব জায়গায় একটা জিনিস খুবই কমন, যে ও কীভাবে জনন কোষ মানে জনন করছে, ও কীভাবে খাদ্য গ্রহণ করছে। যে কোনো জীবের বৈশিষ্ট্যের মধ্যে দুইটা জিনিস খুবই ভাইটাল, একটা হচ্ছে কীভাবে ও খায় আর কীভাবে ও জনন করে, কারণ জনন না করলে পরবর্তী বংশধর আসবে কীভাবে, সেজন্য জনন নিয়ে স্টাডি করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা হচ্ছে আমাদের ছবি, একটা পেনিসিলিয়ামের ছবি, অ্যাসপারজিলাসের ছবি এটা যদিও। এরপরে যে হ্যাপ্লয়েড স্পোর পড়লাম, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড কনসেপ্টটা মেনলি পড়ার বিষয় হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারে, বাট বেসিক চ্যাপ্টার হিসেবে আমি এই অধ্যায়ে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। আমরা জানি আমাদের বডিতে 46টা ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। দ্যাট মিনস আমাদের বডির ক্রোমোজোমগুলো জোড়া বেঁধে বেঁধে থাকে। আর যাদের বডিতে ক্রোমোজোম জোড়া বেঁধে থাকে না, সিঙ্গেল পেয়ার ক্রোমোজোম থাকে, যেরকম ওই স্পোরে ক্রোমোজোম জোড়া বেঁধে থাকে না, ছত্রাকের যে স্পোর দিয়ে বংশবৃদ্ধি হয়। হ্যাঁ, ছত্রাকের স্পোর মানে কঠিন কিচ্ছু ভাবার দরকার নেই। এই যে এই ছবিটা দেখছি না, এই ছবিতে যে 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 ফোটা ফোটা যেগুলো, এগুলো হচ্ছে স্পোর। এগুলো যখন মাটিতে পড়ে ওইখান থেকে ছত্রাক হয়ে যায়। হ্যাঁ, ছত্রাক খুব ইজিলি যে কোনো পাউরুটিতে যে ফাঙ্গাস পড়ে যায়, এটা কেন পড়ে জানো? কারণ ফাঙ্গাসটার স্পোর বাতাসে ঘুরে বেড়ায়, ওদের জনন কোষ বাতাসে ঘুরে বেড়ায়, স্পোর বাতাসে ঘুরে বেড়ায়, যে কোনো জায়গায় পড়লে ওখান থেকে ফাঙ্গাস হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে হ্যাপ্লয়েড স্পোর যে সে হচ্ছে আমাদের একটা সেট ক্রোমোজোম দিয়ে হয়। হ্যাঁ, মানে ওটার স্ট্রাকচার হচ্ছে এক সেট, আর এটার স্ট্রাকচার হচ্ছে দুই সেট। দুই সেট হলে ডাই মানে দুই, আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গুলার সেট। এখানে ছবি দেখাইছি, মাশরুমের ছবি, পেনিসিলিয়ামের ছবি। হ্যাঁ, পেনিসিলিয়াম যখন রুটির উপরে পড়ে তখন হচ্ছে এইরকম হয়। কোনটি দেহ মাইসিলিয়াম দ্বারা গঠিত? এরকম সূক্ষ্ম সূক্ষ্ম এমসিকিউ হচ্ছে আমরা পাবো। এরপরে আমরা চলে আসি যে হচ্ছে প্লান্টি। উপরের বৈশিষ্ট্যগুলো আমি অলরেডি বলে দিছি। নিউক্লিয়াস হচ্ছে যুক্ত সালোকসংশ্লেষী উদ্ভিদ, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এগুলো তো খুবই কমন। তারপর হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র আছে এবং যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের। ছত্রাকের যৌন জনন আইসোগ্যামাস ধরনের, মানে প্রিমিটিভ টাইপ, যেখানে দুটো জনন কোষ সেম থাকবে আর এখানে দুটো জনন কোষ হচ্ছে ডিফারেন্ট হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর্কিগোনিয়েট এবং সপুষ্পক। আর্কিগোনিয়েট দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর্কিগোনিয়েট হচ্ছে এক ধরনের জনন অঙ্গ। প্রত্যেকটা জীবের জনন অঙ্গের এক একজনের নাম থাকে। সেরকম উদ্ভিদের কিছু উদ্ভিদ আছে যাদের জনন অঙ্গের নাম হচ্ছে আর্কিগোনিয়েট বা হচ্ছে আর্কিগোনিয়া, অ্যান্থেরিডিয়া, এরকম নাম আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ব্রায়োফাইট, স্টেইডোফাইটসে পাই। এগুলো উন্নত উদ্ভিদে পাবো না, এগুলো আমরা একটু নিম্ন কোয়ালিটির যে উদ্ভিদগুলো আছে সেগুলোতে আমরা পাবো এই আর্কিগোনিয়েট টাইপ অফ জিনিস। হ্যাঁ, এটা কঠিন কিছু না, ভয় পাওয়ার কিছু না এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে ভ্রূণ সৃষ্টি হবে এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হবে। আস্তে আস্তে উন্নত হতে শুরু হয়েছে। সো এই উন্নত বৈশিষ্ট্যগুলো তুমি বেসিক বৈশিষ্ট্যগুলো আগে মনে রাখবা, তারপর ইউনিক কিছু বৈশিষ্ট্য আলাদাভাবে মনে রাখলেই হবে। আচ্ছা, তো প্লান্টটিকে যদি আমরা ভাগ করি, এটা বিবর্তনের ক্রমধারা অনুযায়ী প্রথমে মসের থেকে আরেকটু উন্নত ফার্নের থেকে আরেকটু উন্নত নগ্ন বীজি, যাদের বীজ নগ্ন অবস্থায় বাহিরে উন্মুক্ত থাকে, এবং লাস্টে হচ্ছে আমাদের আবৃত বীজি, যাদের বীজ হচ্ছে ভেতরে থাকে, যেরকম কি আমের বীজ ভেতরে থাকে, ফলের ভেতরে থাকে, কাঁঠালের বীজি ফলের ভেতরে থাকে, এরকম। হ্যাঁ, এটা হচ্ছে মসের ছবি, যেটা কার্পেটের মতো ছোটো ছোটো যে জিনিসগুলো হয়, শ্যাওলা থেকে কেবল একটু উন্নত হয়েছে, শৈবাল থেকে, সেটা হচ্ছে মস। এরপরে হচ্ছে আমাদের এটা ফার্নের ছবি। হ্যাঁ, এটা আমাদের ফার্নের ছবি, ফার্নবর্গীয় উদ্ভিদ। এরপরে আমরা চলে আসছি হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। এই নগ্নবীজি উদ্ভিদের মধ্যে এটা হচ্ছে সাইকাস, এটাও সাইকাস। মজার ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় মনে করি উদ্ভিদের জেন্ডার বা লিঙ্গ হয় না, বাট উদ্ভিদেরও কিন্তু জেন্ডার বা লিঙ্গ হয়। যেরকম এদের হচ্ছে একটা আমাদের হচ্ছে উদ্ভিদ সাইকাস, এটা হচ্ছে পুরুষ সাইকাস। ঠিক আছে, সাইকাসের উদ্ভিদ এবং পুরুষ গাছ হচ্ছে আলাদা। ওকে, অ্যানিমিলিয়ার মধ্যে দেখো শুরুতে হেটারোট্রপিক, প্লাস্টিড থাকে না, এগুলো আমি খুবই ভালো করে বসি, কোষপ্রাচীর অনুপস্থিত, এটা সেটা। এরপরে অ্যানিমিলিয়ার কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো উদ্ভিদের নাই, যেরকম অ্যানিমিলিয়া চলতে পারে, অ্যানিমিলিয়ার বডিতে হাড় থাকে। এতক্ষণ তো তুমি উদ্ভিদে বা ছত্রাকে কোনো হাড় দেখো নাই, এই সব কিছু কমন বৈশিষ্ট্য লিখে দিবা। হ্যাঁ, হেটারোট্রপিক কাকে বলা হয় এটা তো আমি বলে দিছি, এটা দরকার নাই। আচ্ছা, তো অ্যানিমিলিয়া হচ্ছে জীবকোষের রক্তসমূহ তন্ত্রের মাধ্যমে কি করে, ওই যে বিভিন্ন তন্ত্র আছে, এগুলো জাস্ট লিখে দিলেই হয়ে যাবে।
তো এইটা হচ্ছে আমাদের, আর এটা তো খুবই তোমরা জানো যে আমাদের যে দেহকোষ সেটা হচ্ছে ডিপ্লয়েড এবং আমাদের হচ্ছে জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড, ওখান থেকে মিলিত হয়ে আমাদের পরবর্তীতে হচ্ছে আলটিমেটলি যে সেল সেটা তৈরি হয়। তাহলে আমাদের অ্যানিমিলিয়ার বৈশিষ্ট্য আমরা পেলাম, অ্যানিমিলিয়ার অনেকগুলো ছবি এখানে দেখিয়ে দিয়েছি আবারও। এত দ্বারা আমাদের বইয়ের দ্বিতীয় যে টপিক ছিল সেই টপিক হচ্ছে শেষ। আমরা আমাদের বইয়ের 3 নম্বর টপিক এখন শুরু করব। তার আগে বলে নিই আমাদের দ্বিতীয় টপিকে বৈশিষ্ট্যগুলো তোমরা যদি এভাবে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস করে পড়ো তাহলে খুব ইজিলি তোমাদের মনে থাকবে এবং মনে রাখার জন্য জিনিসটা ইজি হবে। বাট তুমি যদি একটা মনে না নাও, এটার 5টা বৈশিষ্ট্য করে প্রতিষ্ঠার 5টা বৈশিষ্ট্য মুখস্থ করতে যাও, তোমার জন্য কিন্তু জিনিসটা অনেক ডিফিকাল্ট হবে এবং তুমি খুব ইজিলি জিনিসটা ভুলে যাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা অধ্যায়টির শেষ অংশটি দ্রুত করে পড়ে ফেলি। আমরা এখন পড়ব শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ এবং এর পরেই শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপকে কেন্দ্র করে কিভাবে আমরা একটা প্রজাতির নামকরণ করব সেটাও আমরা পড়ে ফেলব। প্রথমেই আমরা যদি বলি যে এটা তোমাদেরকে যেমনটা আগেও আমি বললাম যে শ্রেণীবিন্যাসের বা ট্যাক্সোনমির এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সন বা এক একটা ধাপ। এখানে সবচেয়ে বড় ধাপটা হচ্ছে আমাদের রাজ্য বা কিংডম, এরপরে পর্ব, অনেক সময় অনেক জায়গায় পর্ব বা ফাইলাম থাকে, অনেক সময় অনেক জায়গায় বিভাগ বা ডিভিশনও থাকে, অর্থাৎ এই দুটো বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এরপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এভাবে করে আমরা এই ধাপগুলো পড়ে ফেলবো। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই পুরো ধাপগুলো বা এই প্রসেসগুলো লাস্টে যে ধাপটা ছিল সেটা হচ্ছে প্রজাতি। অনেক সময় আমরা প্রজাতির যেই ডেফিনেশনটা এটা হচ্ছে বুঝি না, এটা আমাদের একটু জানা প্রয়োজন। সেটা হচ্ছে আমরা দেখলাম যে প্রজাতি হচ্ছে সবচেয়ে নিচের ধাপে আছে, তার মানে সবচেয়ে বেশি বা সর্বাধিক তাদের মধ্যে হচ্ছে মিল থাকবে। অর্থাৎ প্রজাতি হলো এমন একটি জীবগোষ্ঠী যাদের মধ্যে সবচেয়ে মিল থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, একটা প্রজাতির যতগুলো সংখ্যক জীব আছে সেই জীবগুলো নিজেদের মধ্যে যদি যৌন মিলন করে তাহলে তারা সন্তান উৎপাদন করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট সেই সন্তান হচ্ছে উর্বর হবে বা ফার্টাইল হবে, অর্থাৎ পরবর্তীতে ওই সন্তান আবার সন্তান উৎপাদনে সক্ষম হবে। এই জিনিসটাকে আমরা হচ্ছে প্রজাতি বলি। তোমরা আস্তে আস্তে আরও যখন বড় হবে প্রজাতির সংজ্ঞার গভীরতাটা আস্তে আস্তে আরও বুঝতে পারবে। এরপরে যদি আমরা দেখি যে কিংডম, যেরকমটা আমি আগেও বলছি যে কিংডমের আগে হচ্ছে সুপার কিংডম, কিংডমের পরে হচ্ছে সাব কিংডম, একইভাবে প্রত্যেকটা ধাপের আগে হচ্ছে সুপার এবং পরে হচ্ছে সাব বসে যায়। এখন আমরা যেটা করব, আমরা মানুষ যেটা একটা প্রজাতি সেটা হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আমরা এদেরকে এখন জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি কোনটা কি সেটা ধাপে ভাগ করব। মজার বিষয় হচ্ছে এই জিনিসটা আমাদের ক্লাস 10-এর বইতে থাকার পরে পরবর্তীতে যখন আমরা ইন্টারে উঠব তখন আর এটা নেই, কিন্তু অ্যাডমিশন পরীক্ষায়, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় এটা এসেছিল যে মানুষকে শ্রেণীবিন্যাসকরণ করো, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তো প্রথমে যদি তুমি কিংডমের কথা চিন্তা করো, তুমি অন্য ধাপগুলো পারো আর না পারো, তুমি কিংডম পারবে। কেন কিংডম পারবে? কারণ হচ্ছে কিংডম 5টা, তুমি জানো মোটামুটি যে এই জীবটা এই কিংডমের আন্ডারে পড়ে। তো মানুষ হচ্ছে অ্যানিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, তার মানে তারা অ্যানিমিলিয়া কিংডমের আন্ডারে পড়বে এবং অ্যানিমিলিয়া কিংডমের আন্ডারে যেই যে বৈশিষ্ট্যগুলো অ্যানিমিলিয়ার আছে সেই একই বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে মানুষের মধ্যে পাবো। এরপর আসছে আমাদের পর্ব, যেটা হচ্ছে ফাইলাম, যেটাকে আমরা বলতেছি মানুষের ক্ষেত্রে পর্বটা হচ্ছে করডাটা। এখন করডাটা পর্ব ছাড়াও আরও অনেকগুলো পর্ব আছে, কিন্তু এত থাকলো করডাটা পর্বের আন্ডারেই কেন মানুষকে ফেলা হলো এটার স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যে করডাটা পর্বের প্রাণীদের জীবনের কোনো এক পর্যায়ে নটোকট থাকে। আমরা একটু পরে নটোকট সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা এটা আপাতত বুঝি যে তাদের নটোকট থাকে। অনেকের এই নটোকট পরবর্তীতে রূপান্তরিত হয়ে মেরুদণ্ড বা ভার্টিব্রাটা তৈরি হয়। যেমন আমাদের ছোটবেলায় আমাদের যখন ভ্রূণ অবস্থায় আমরা ছিলাম আমাদের তখন নটোকট ছিল, পরবর্তীতে এই নটোকটটা রূপান্তরিত হয়ে আমাদের পিঠের পিছনে যে মেরুদণ্ড আছে সেটাতে এটা পরিণত হয়েছে। এখানে হচ্ছে একটা করডাটার ছবি আমি হচ্ছে দেখিয়ে দিয়েছি, এটা করডাটার ছবি এখানে দেখানো হচ্ছে। এখন কথা হচ্ছে আমরা একটু সংক্ষেপ করে জেনে ফেলি যে নটোকটটা কি। তো নটোকট হচ্ছে একটা নরম, নমনীয়, অখণ্ডায়িত, এখানে কোনো খণ্ড থাকবে না, যেরকম মেরুদণ্ডে আমরা খণ্ড দেখি এরকম খণ্ড এখানে থাকবে না, দণ্ডাকার অঙ্গ। নটোকট পরবর্তীতে রূপান্তরিত হয়ে আমাদের হচ্ছে মেরুদণ্ড তৈরি করে। তো মেরুদণ্ডী প্রাণী যারা, তাদের সারা জীবন
অথবা শুধু ভ্রূণীয় অবস্থায় এই নটোকরটা থাকতে পারে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী যারা, তাদের নটোকরটা পরবর্তীতে কি হয়ে যায়, তাদের পরবর্তীতে নটোকরটা হচ্ছে আমাদের মেরুদণ্ড হয়ে যায়। যেমন তোমরা যদি এই গ্রুপটা খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো, এই ছবিতে কিছু আছে ভার্টিব্রাটা যারা হচ্ছে পরবর্তীতে মেরুদণ্ডী হয়ে গেছে, আর এগুলো হচ্ছে ইনভার্টিব্রাটা যারা হচ্ছে অমেরুদণ্ডী থেকে গেছে। এদের সবারই নটোকর ছিল, বাট কারণ নটোকর পরবর্তীতে হচ্ছে মেরুদণ্ডে পরিণত হয়েছে, যেরকম হচ্ছে ভার্টিব্রাটার এদের, আর কারণ নটোকর পরবর্তীতে মেরুদণ্ডে পরিণত হয় নাই, কিন্তু সবারই কিন্তু কি আছে, নটোকর ছিল। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল কর্ডাটা গ্রুপ যাদের হচ্ছে নটোকর থাকে। এরপরে আসতেছে হচ্ছে ক্লাস হচ্ছে আমাদের ম্যামালিয়া ক্লাস। এখানে যেরকম আমরা দেখলাম যে আমাদের যারা হচ্ছে ভার্টিব্রেটসের আন্ডারে ছিল তারা হচ্ছে ম্যামালস, বার্ডস, রেপটাইলস, অ্যামফিবিয়া, ফিশ এরকম হতে পারে। তো এর মধ্যে মানুষ হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। কেন? কারণ মানুষের হচ্ছে স্তন গ্রন্থি আছে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, সেজন্য। এরপরে আসতেছে বর্গ বা প্রাইমেট। এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এই প্রাইমেটে মানুষ ছাড়াও হনুমান, শিম্পাঞ্জি এরাও পড়ছে। আর ম্যামালিয়াতে তো গরু, ছাগল, সব কিছুই পড়ছে। এরপরে হচ্ছে গরু ছাগলকে বাদ দিয়ে শুধু মানুষ, শিম্পাঞ্জি, হনুমান এদেরকে রাখা হয়েছে প্রাইমেটসের আন্ডারে। কেন? কারণ বানরের সাথে যদি আমরা আমাদের বৈশিষ্ট্যকে খেয়াল করি, তাহলে আমরা যে বৈশিষ্ট্যটা পাবো সেটা হচ্ছে বানর যেমন হাত দিয়ে কলা খেতে পারে, ওরকম আমরা পারি, বা আমাদের মতো ওরা পারে। এই ক্যারেক্টার্সটা কিন্তু শুধু তুমি হচ্ছে মানুষের ক্ষেত্রেই পাচ্ছ, তুমি অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এই ক্যারেক্টার্সটা পাচ্ছ না। তাহলে এই কারণে আমাদের বর্গ বা প্রাইমেটস যেটা, সেটাতে আমরা হাত দিয়ে ধরার ক্ষমতাটা ওদের থাকবে। এরপরে আমরা যেটাতে চলে যাব গোত্র। মানুষের গোত্র হচ্ছে, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, ওখান থেকে আসছে হোমিনিডাই। এই এই শব্দটা সাধারণত ফ্যামিলির লাস্টে বসে, এবং এই সবগুলোতে আমরা দেখতে পাবো যে মানে শিম্পাঞ্জি, গরিলা এগুলোর সাথে সাদৃশ্য রয়েছে। এখানে অনেক বৈশিষ্ট্য আছে, এখানে জাস্ট তোমাদের সংক্ষেপ করে বলেছে যে সাদৃশ্য রয়েছে। আর লাস্টে হচ্ছে গণ হচ্ছে হোমো, মানুষ ছাড়াও আরও কিছু হচ্ছে হোমো বৈশিষ্ট্যভুক্ত প্রজাতি রয়েছে। আমরা শুধু মনে করি যে হ্যাঁ হোমো স্যাপিয়েন্সই মানুষ, আর হোমো বলে কিছু নাই। হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস এগুলো সব এক একটা হোমো প্রজাতির হচ্ছে সায়েন্টিফিক নাম। তো ওদের যেটা হয়, ওদের মাথার তুলনায়, মানে শরীরের তুলনায় মাথা হচ্ছে অনেক বড় হয়, এবং খারাপভাবে ওরা দুই পায়ে কিন্তু খুব সুন্দরভাবে হাঁটতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের মেইন বৈশিষ্ট্য। আর লাস্টে তো প্রজাতি, সেটা তো হচ্ছে মানুষের ক্ষেত্রে খুবই স্পেসিফিকভাবে যে প্রজাতিটা আমরা উল্লেখ করব সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিকভাবে ওরা হচ্ছে অনেক উন্নত। ঠিক আছে, এই তো এইটা এরকমভাবে পরীক্ষায় কখনো আসবে না। এটা মূলত তোমরা এমসিকিউর জন্য পড়বে। মানুষের যে ইয়েটা, এটা এমসিকিউর জন্য পড়বে। আর মানুষ কোন জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি, এটা পড়ে ফেলবে। আর ভেতরের বৈশিষ্ট্যগুলো আই থিঙ্ক খুবই সহজ, এটা নিয়ে এত বেশি ঘাবড়ানোর কিছু নাই। এরপরে চলে আসি আমরা দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ আমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের হচ্ছে সিকিউতে আসবে, এবং সিকিউতে আমাদের আসবে দ্বিপদ নামকরণ পদ্ধতি বর্ণনা করো। এটা আমি খুব সহজে তোমাদেরকে শিখিয়ে দিব। তো এই দ্বিপদ নামকরণ পদ্ধতি যে অর্গানাইজেশনটা আবিষ্কার করে, বা যে অর্গানাইজেশন থেকে অনুমোদন লাগে, মনে করো তুমি আজকে আবিষ্কার করে ফেললা যে তন্দ্রা আপু হচ্ছে ডিফারেন্ট, অন্যান্য সব প্রজাতির থেকে তন্দ্রা আপু হচ্ছে ডিফারেন্ট। এখন তন্দ্রা আপুর একটা নাম দিতে হবে। ঠিক আছে, কি দেওয়া যায়? মনে করো যে হচ্ছে টানটানা এলসিস, এরকম কিছু একটা নাম তুমি দিবা। তো এইরকম যে একটা নাম তুমি দিবা, সেটার অনুমোদনটা তোমাকে কোথা থেকে আনতে হবে? এই ICBN বা ICZN থেকে। এখন তন্দ্রা আপু যদি উদ্ভিদ হয়, যে সবুজ পড়ে আছে, উদ্ভিদ হয়, তাহলে তুমি বলবা যে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার বা ICBN থেকে। আর তন্দ্রা আপু যদি হচ্ছে প্রাণী হয়, তাহলে তুমি জুওলজিক্যাল নোমেনক্লেচার ওখান থেকে আনবা। এই দুটো থেকে আমাদের হচ্ছে নামকরণের যে স্বীকৃতিটা সেটা আনবো। তো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে ICBN বা ICZN এটা। এরপরে দ্বিপদ নামকরণের জনক, যেরকমটা শ্রেণীবিন্যাসের জনক ক্যাওলাস লিনিয়াস, একইভাবে দ্বিপদ নামকরণ বা দুই পদ বিশিষ্ট নামকরণ, বাংলা ব্যাকরণে তোমরা যে পড়ো পদ বা দুইটা ওয়ার্ড, সেটা হচ্ছে নামকরণের জনক এখানেও ক্যাওলাস লিনিয়াস। এখন উনি ক্যাওলাস লিনিয়াস সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো। সেটা হচ্ছে উনি স্পেসিস প্লান্টেরাম নামে একটা বই রচনা করছিলেন, এবং ওখানে উনি হচ্ছে এই গণ প্রজাতির সংজ্ঞা দিয়েছিলেন, তারপর জগৎ পর্ব, শ্রেণীবর্গ এগুলো নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন। তো কোন গ্রন্থে দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? তাহলে আমরা এটা মনে রাখবো, স্পেসিস প্লান্টেরাম গ্রন্থে। ঠিক আছে, স্পেসিস প্লান্টেরাম গ্রন্থে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা,
এরপরে আমরা চলে আসি আমাদের মেন জায়গায়, বিপদ নামকরণ পদ্ধতি, যেটা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট। বইতে মোট 8টা পয়েন্ট আছে, আমি খুব ইজিলি 8টা পয়েন্ট হচ্ছে মেমোরাইজ করাই দিব তোমাদেরকে। সেটা হচ্ছে প্রথমে নামকরণ, যেটা ভাষা, এটা হচ্ছে পেঁয়াজের সাইন্টিফিক নেম আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যালিয়াম সেপ্পা। হ্যাঁ, তো এই যে পেঁয়াজের সাইন্টিফিক নেম যে অ্যালিয়াম সেপ্পা, এই যে আমার নাম কি, আমি হচ্ছে তন্দ্রা বললে তো আমার হচ্ছে একটা সাইন্টিফিক নাম হয়ে যাবে না, আমাকে একটু এলসিস, এলাউলা এরকম টাইপের নাম লাগাইতে হবে। এরকম টাইপের নামগুলো সাধারণত আসে হচ্ছে ল্যাটিন থেকে। আমি তোমাদের ক্লাসের একদম শুরুতে বলছিলাম বায়োলজি মানেই হচ্ছে গ্রিক আর হালকা পাতলা ল্যাটিন। এই হালকা পাতলা ল্যাটিনটা বায়োলজিতে ঢুকে গেছে হচ্ছে ল্যাটিনের এই যে নামগুলো আছে, সাইন্টিফিক নাম আছে, এগুলো থেকে মূলত ল্যাটিনের নামগুলো ঢুকে গিয়েছে। তো এই যে নামকরণগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ, যেটা ল্যাটিন ভাষায় বা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তাহলে প্রথমে যখন একটা নামকরণের কথা তুমি চিন্তা করছো, তখন তুমি কি করবা, তখন তুমি হচ্ছে এটা ল্যাটিন ভাষায় লিখতে হবে। প্রথমে ভাষাটার কথা চিন্তা করতে হবে, যে তুমি যেটা নাম দিচ্ছ এই নামটা কি হতে হবে, সেটা ল্যাটিন ভাষা হতে হবে। তারপরে এইটার দিকে তুমি যে তাকাও, তুমি মুখস্থ করতে যাবা না, পয়েন্টগুলো একটাও মুখস্থ করবা না, তুমি তখন এইটার দিকে তাকালে তুমি কি দেখবা, যে অলিয়াম সেপা এই নামকরণের কি আছে, দুটো অংশ আছে, একটা হচ্ছে অলিয়াম আরটা হচ্ছে সেপা। এবং প্রথম নামটা কি গণ, পরের নামটা হচ্ছে প্রজাতি। এবং তুমি প্রত্যেকবার ডিফারেন্ট উদাহরণ দিবা। তোমার বইতে যতগুলো সাইন্টিফিক নাম আছে, তুমি যদি প্রত্যেকবার এক একটা সাইন্টিফিক নামকে এক একবার উদাহরণ হিসেবে নিয়ে আসো, যেরকম অলিয়াম সেপা, হোমো স্যাপিয়েন্স, অরেঞ্জাস স্যাটিভা, হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এরকম যদি তুমি বারবার এক একটা আনতে থাকো, তাহলে কি হবে, তোমার হচ্ছে মানে খাতাটা একটু রিচ হবে, তুমি একটু ভালো পারো সেটা বোঝা যাবে। আর যদি পরীক্ষা উল্লেখ করে বলে দেয় যে অ্যালিয়াম সেপার দ্বিপদ নামকরণ পদ্ধতি আবিষ্কার মানে বর্ণনা করো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, শুধু প্রতিবার অ্যালিয়াম সেপা দিয়ে উদাহরণটা দিতে থাকবা। যেমন হচ্ছে এখানে তুমি যেই পয়েন্টটা লিখছো সেটা যেমনটা জাস্ট ওইটাই বলবা, যে হ্যাঁ এটার এই অংশে এটা দেখতে পাচ্ছি, ওই অংশে ওটা দেখতে পাচ্ছি। তাহলে প্রথম যে আমি দেখো প্রত্যেকটা স্লাইডে আমি পয়েন্টারগুলোর নাম লিখে দিব, যারা পারবা তারা হচ্ছে সাথে কি করবা, একটু পয়েন্টগুলোও পড়বা। হ্যাঁ, মানে পয়েন্টের নাম পড়বা, যে প্রথম পয়েন্টের নাম হচ্ছে ভাষা, তারপর হচ্ছে অংশ, ঠিক আছে? এইভাবে যদি পড়ো তাহলে ভালো হবে। ওকে, আচ্ছা, তুমি একটা জিনিস যদি এবার খেয়াল করো, যে এইবার তুমি কোনটা লিখবা, তুমি প্রথমে একটা নাম দেখলা, দেখে ওটা কি ভাষা সেটা বললা, ওটার কয়টা অংশ আছে বললা, এবার ওটার লেটার নিয়ে কথা বলো, যে ওটার লেটার কিরকম। এটার লেটার হচ্ছে প্রথমে একটা ক্যাপিটাল লেটার, তারপর সবগুলি স্মল লেটার, মাঝখানে একটা স্পেস আছে, বাস। তুমি যেভাবে দেখতেছো তুমি ওইটাই, বইয়ের ভাষা তোমার লিখতে হবে না, ঠিক আছে? তুমি এইভাবে, আমি যে সিকোয়েন্সটা বলছি এই সিকোয়েন্সটা যদি দ্বিপদ নামকরণের পদ্ধতির স্টেপগুলো মনে রাখো, তাহলে মনে রাখাটা ইজি বইয়ের থেকে আমার কাছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে তুমি এই নামটা কি করবা, হয় টাইপ করবা, মানে কম্পিউটারে টাইপ করবা, না হলে হাতে লিখবা। তুমি যদি এটা হচ্ছে কম্পিউটারে টাইপ করো, মানে মুদ্রণ করো, তাহলে এটা ইটালিক হরফে লিখতে হবে। ইটালিক হরফটা কেমন, একটু বাঁকা, অর্থাৎ হচ্ছে জিনিসটা এমন, অ্যালিয়াম, এটা শুয়ে পড়ছে, হ্যাঁ, অ্যালিয়াম সেপা, বুঝতে পারছি? এবং যদি হাতে লেখো তাহলে কি করতে হবে, সোজা লিখতে হবে, কিন্তু নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে, যেরকমটা আমি একটু আগে দিলাম। তো তুমি যখন এইটার উদাহরণ লিখবা, তখন প্রথমটা মুদ্রণের ক্ষেত্রে তখন একটু বাঁকাভাবে লিখবা, আর পরেরটা যখন তুমি লিখবা তখন হচ্ছে এটা এভাবে দাগ দিয়ে লিখবা, ঠিক আছে? ওকে, ডান। এইবার আমরা চলে আসি দ্বিপদ নামকরণ হচ্ছে আমাদের পদ্ধতি। 6 নম্বর স্টেপ। দেখো একটা জিনিস খেয়াল করো, যে নামকরণটা আবিষ্কার করছে তাকে কিন্তু একটা ক্রেডিট দিতে হবে। তাহলে এই পয়েন্ট, প্রথমে আমরা পয়েন্ট দেখো কতগুলো পড়লাম, ভাষা, অংশ, তারপরে এখানে তোমরা লিখে দিবা হচ্ছে অক্ষর, এই 3 নম্বর পয়েন্টের নাম হচ্ছে অক্ষর, তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট আর 5 নম্বর পয়েন্টের নাম মুদ্রণের সময়, হাতে লেখার সময়, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্টের নাম হবে। এরপরে একটা জিনিস চিন্তা করো, কোনো একজন বিজ্ঞানী তো এটা নাম দিয়েছেন, যেরকম হোমো স্যাপিয়েন্স, এল মানে কি লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস এই নামটা দিয়ে গেছিলেন। তাহলে উনার নাম লাস্টে একটু সংক্ষেপে সংযোজন করতে হবে এবং সাল লিখতে হবে। এখন তুমি বলবো আপু তাহলে সবগুলো যখন আমি পড়বো হোমো স্যাপিয়েন্স, আমি কি হোমো স্যাপিয়েন্স এল এভাবে পড়বো? বিষয়টা হচ্ছে তোমাদের জন্য জিনিসটা যেন ইজি হয়, এই কারণে এখানে হচ্ছে এলটা দেওয়া হয়েছে, মানে দেওয়া হয় না, তোমাদের এটাকে বাদ দিয়ে শুধু হোমো স্যাপিয়েন্সটাই বলা হয়, নয়তো নিয়ম হচ্ছে পুরোটা, বাট আমরা সংক্ষেপে হচ্ছে শুধু হোমো স্যাপিয়েন্সটা পড়ি। বাট যিনি বিজ্ঞানে আবিষ্কার করছেন ওনাকে তো ক্রেডিট দিতে হবে, তাহলে আবিষ্কারকের নাম এইরকম একটা পয়েন্ট দিতে পারো।
7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা নাম আলাদা হতে হবে। এটা খুবই অবভিয়াস ব্যাপার না বলো, যে তুমি পেঁয়াজের নাম যদি পেঁয়াজ না হয় আর মানুষের নাম যদি মানুষ না হয়, দুইজনের নামই যদি পেঁয়াজ হয়, তাহলে তুমি আলাদা করবা কিভাবে কোনটা কি? পারবা না। তাহলে এইটাও দরকার। 8 নম্বরে গিয়ে আমরা যেটা পাবো, যে মনে করো কামড়া কামড়ি বাঁধছে, আমি বললাম যে পেঁয়াজের নাম পেঁয়াজ, আর একজন এসে বললো পেঁয়াজের নাম রসুন। এখন কথা হচ্ছে কার নাম আমি একসেপ্ট করব? যে প্রথম পেঁয়াজের নাম দিছে তাকে আমি একসেপ্ট করব, মানে যে প্রথমে নামটা করণ করছে তার নাম একসেপ্ট করব, এবং সেই নামটা বৈধ যদি হয় তারটাই আমি আগে একসেপ্ট করব, মানে যে আগে আসছে সে। তাহলে 8 নম্বর পয়েন্টের নাম হচ্ছে অগ্রাধিকার আইন। তো এটা গেল হচ্ছে আমাদের রসুন, পেঁয়াজের হচ্ছে ভাই যেটা সেটা। তাহলে এইভাবে আমরা 8টা পয়েন্ট পড়ে ফেলবো। পরীক্ষার হলে ভালো মার্ক তোলার টেকনিক হচ্ছে, যেহেতু এটা সিকিউর জন্য আসবে, মানে বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলা যায়, তোমরা যদি পয়েন্টগুলোর নাম লিখতে পারো তাহলে হচ্ছে ভালো হয়। পয়েন্টগুলোর নাম লিখে তারপরে যদি বর্ণনাটা করো তাহলে জিনিসটা আরও ভালো হয়। আর মনে রাখা খুবই সহজ, তুমি সায়েন্টিফিক নামটার দিকে তাকাবা, তাকায় চিন্তা করবা এটার ভাষা কি, এটার হচ্ছে কয়টা অংশ আছে, তারপরে এটার লেটারগুলো কিভাবে হইছে, এটা যদি হাতে লিখে কিভাবে পাবো, এটা যদি মুদ্রণ করি কিভাবে পাবো। তারপরে 3টা পয়েন্ট একটু মনে রাখবা, যে কোন বিজ্ঞানীর আগে প্রায়োরিটি দিব, বিজ্ঞানীর নাম যে লাস্টে লিখবো, আর প্রত্যেকটা নাম আলাদা হতে হবে বা অনন্য, হ্যাঁ অনন্য নাম, শেষ। তো এরই মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই অধ্যায়টা খুব চমৎকারভাবে শেষ হয়ে গেল। অধ্যায়ের লাস্টে দিয়ে গিয়ে আমাদের খুব মেজাজ গরম হয়ে যায় যে আমরা এতগুলো সায়েন্টিফিক নাম কি করে মনে রাখবো। আমি তোমাদেরকে যেভাবে দুটো সায়েন্টিফিক নাম একসাথে শেখাবো সেভাবে যদি মনে রাখো তাহলে মনে করা ইজি হবে। প্রথম ডিসক্লেমার হচ্ছে, কখনোই সায়েন্টিফিক নামগুলো একদিনে পুরো একসাথে পড়তে যাবা না, চেষ্টা করবা সায়েন্টিফিক নামগুলো 2 দিন 3 দিন করে করে পড়তে। তো প্রথম দিন আমরা হোমো স্যাপিয়েন্স পড়ে ফেলবো, মানুষের নাম আমরা অনেকেই জানি, তারপর আমরা এটা পড়ে ফেলবো। এরপরে আম আর মৌমাছির নাম আমরা একসাথে পড়বো। আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। ইন্ডিয়ার জাতীয় ফল হচ্ছে আম, ওখানে প্রচুর পরিমাণ আম পাওয়া যায়, তাই আমের সায়েন্টিফিক নাম হচ্ছে ম্যাগনিফেরা ইন্ডিকা, অর্থাৎ ইন্ডিয়া থেকে পাওয়া গেছে। এবং আমে কি থাকে? আম গাছে মৌচাক থাকে, মধু থাকে, তাই না? তো মৌচাক আর মধু থাকে মানে মৌমাছি থাকে। এই যে মৌচাকে মৌমাছি মধু, এই জন্য এর নামও অ্যাপিস ইন্ডিকা। তাহলে আমের নামও ইন্ডিকা, মৌমাছির নামও ইন্ডিকা, এই দুটো একসাথে পড়লে আমাদের ভালো মনে থাকবে। এরপরে চলে আসি বাঘ এবং সিংহ, বনের 2 রাজা, বা কামড়াকামড়ি বেঁধে যায় আসলে কি রাজা। তো বাঘ বলো বা সিংহ বলো, আমাদের দুজনার নামই শুরু হচ্ছে প্যান্থেরা দিয়ে। এবং প্যান্থার মানে কি? প্যান্থার মানে হচ্ছে আমাদের গর্জন, ঠিক আছে? প্যান্থার যে ভাষা থেকে নেওয়া, সেই ভাষার অর্থ হচ্ছে গর্জন। আর টাইগার মানে টাইগ্রিস, লায়ন মানে লিও। তাহলে এই দুটোর নামই হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা লিও। এই দুটোকে একসাথে মনে রাখলে আমাদের জন্য ইজি হবে। এরপরে আমরা চলে যাই হচ্ছে ধান এবং পাটে। ধান এবং পাটের কাছে গেলে আমরা হচ্ছে এটা একটু মনে রাখতে হবে, অরাইজা স্যাটিভা, ধানের খুবই কমন একটা নাম, এটা পারা উচিত। আর পাটের নামটা মনে রাখা একটু সহজ, বাট আমরা যদি মনে রাখি পাটের নাম হচ্ছে সিসি দিয়ে, এভাবে যদি মনে রাখি কিছুটা ক্যাপসিকামের সাথে মিল সম্পন্ন আছে, এরকম যদি মনে রাখতে তুমি চেষ্টা করো, যে করকরাস ক্যাপসুলারিস, ঠিক আছে? করকর করতেছে ক্যাপসুল, হ্যাঁ এরকম যদি মনে রাখো, যে ক্যাপসুল খাইতে গেলে করকর করে, এরকম তুমি ডিফারেন্ট ইমাজিনেশন দিয়ে যদি মনে রাখো তাহলে মনে রাখাটা তোমার জন্য অনেক ইজি হবে। এরপরে চলে আসতেছে কলেরা জীবাণু এবং ম্যালেরিয়া জীবাণু, এই দুটো তুমি একসাথে মনে রাখতে পারো। কলেরা জীবাণুর নাম হচ্ছে ভিব্রিও কলেরি। কলেরা দেখতে কিছুটা হচ্ছে এমন, মানে কিরকম শেপের, আমি যদি সহজ করে বলি, কলেরা হচ্ছে কিছুটা এইরকম শেপের, মানে কমা শেপের। ভিব্রিও মানে হচ্ছে কমা শেপ। ভিব্রিও মানে কি? ভিব্রিও মানে হচ্ছে আমাদের কমা শেপ। তাহলে এই কমা শেপে দেখতে যেটা, সেটা হচ্ছে কলেরি। আর প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা কি? প্লাজমোডিয়াম ভাইভেক্স মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে ম্যালেরিয়ার সায়েন্টিফিক নাম, এবং ম্যালেরিয়ার সায়েন্টিফিক নাম সবসময় হচ্ছে প্লাজমোডিয়াম দেয়। এবং মনে রাখবা যে হচ্ছে ম্যালেরিয়া ভাইরাল একটা রোগ, হ্যাঁ এই জন্য ভাইভেক্স হয়েছে, ওকে? এরপরে ইলিশের নাম টিউনোসা, ইলিশা, এগুলো সব হচ্ছে কি আছে, নামের সাথে মিল সম্পন্ন আছে। ল্যাবিও রোহিতা, ঠিক আছে, রুই রোহিতা, কাতলা কাতলা, এগুলো হচ্ছে সেম নেম। এরকম আরেকটা আছে গরিলা গরিলা, ঠিক আছে, গরিলা সায়েন্টিফিক নাম হচ্ছে গরিলা গরিলা। তোমাদেরকে পরবর্তীতে আরও অনেক সায়েন্টিফিক নেম পড়তে হবে, এখন মাত্র বইয়ের মধ্যে জাস্ট কয়েকটা নাম আছে, এটা সবাই একটু মানে করবা না, মানে এটা নিয়ে কষ্ট পাবা না, এটা পড়ে ফেলবা। এটা অনেক সময় কমার্কে আসে যে রুই মাছের সায়েন্টিফিক নাম লিখো, তারপর হচ্ছে আমাদের এমসিকিউতে আসে নিচের কোনটা রুই মাছের সায়েন্টিফিক নাম, সেগুলো আমরা পড়ে ফেলবো। এরপরে হচ্ছে শাপলার সায়েন্টিফিক নাম। শাপলা আমাদের জাতীয় ফুল, অবভিয়াসলি এটা মনে রাখা উচিত, নিমফিয়া নাউচালি। এবং জবার সায়েন্টিফিক নাম হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেনসিস।
প্রথমে জবা ফুলটা গোলাপ ফুলের পর আবিষ্কার হয়েছিল এবং জবা ফুলকে দেখে বলা হয়েছিল আরে এটা তো কিছুটা গোলাপের মতোই ফুল, এই কারণে জবা সায়েন্টিফিক নামটা ওইভাবে রোজার সাথে মিল করে হয়েছে যে চায়না রোজ, এভাবে নামটা আসছে। হ্যাঁ, জবাকে বলা হয় চায়না রোজ, তো ওখান থেকে নামটা আসছে রোজা সাইনেনসিস। সো এভাবে এমসিকিউ চলে আসতে পারে, ধানের বৈজ্ঞানিক নাম কি, অরাইজা স্যাটিভা, এভাবে। লাস্টে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দোয়েল কপসাইকাস সাউলারিস। এটা একটু কষ্ট করে মনে রাখবা, আমি কোনো ব্যাংকটা সহজে মনে রাখাই দিচ্ছি। কোনো ব্যাংক হচ্ছে একটা বড় চিন্তা করা একটা ব্যাংক, যার কি হচ্ছে বুকটা হচ্ছে অনেক ফুলানো। হ্যাঁ, একটা ছোটবেলায় একটা ব্যাঙের গল্প শুনছিলা, যে যেই গল্পটাতে ব্যাঙ বলতেছিল যে দেখো আমি এত ফুলাইতে পারি, এত ফুলাইতে পারি, লাস্টেও পুরো ফাট করে ফেটে গেল, ওইটাকে আমরা হচ্ছে কোনো ব্যাঙ বলতেছি। ওই কোনো ব্যাঙের নাম হচ্ছে বুক ফুলায়ে মেলায়ে টিকটকাস। ঠিক আছে, মানে ওর বুক ফুলাইছে মেলাইছে, তারপর কি হচ্ছে টিকটক করে ঠাস করে ফেটে গেছে, তাহলে বুফো মেলানো টিকটাস। এরপরে যেটাতে আমরা আসি সেটা হচ্ছে আরশোলা। আরশোলা মনে রাখবা যে হচ্ছে পেরি প্লান, মানে অনেক প্ল্যান করে আমেরিকায় গিয়ে হচ্ছে কানা হয়ে গেছে। আরশোলা অনেক প্ল্যান করে আমেরিকায় পড়তে গেছিল, তারপর ওখানে গিয়ে কানা হয়ে গেছে, তাহলে মনে রাখবো পেরি প্ল্যান এটা আমেরিকানা। আর আমাদের যে আলু, এই যে আমাদের আলু একটা স্কুটি নিয়ে আসছে, ওকে দেখে অনেক হচ্ছে ইমপ্রেসড হয়ে গেছে, সে আলু হচ্ছে সোলানাম টিউবরোসাম। ঠিক আছে, এটা সোলানো আর টিউবারোর একটা গল্প, যেটা হচ্ছে সোলানাম টিউবরোসাম। ঠিক আছে, এর নাম হচ্ছে সোলানো, ওর নাম হচ্ছে টিউবারো। তো ওরা দুইজন যখন বিয়ে করছে, ওদের নাম ওরা ম্যাচিং করে একসাথে একরকম রাখছে, সোলানাম টিউবারোসাম। ঠিক আছে, যেন ওদের মধ্যে একটা মিল থাকে। তো এই ছিল আমাদের পুরো অধ্যায়টা। এরকম করে সায়েন্টিফিক নাম যে কোনো কিছুর আসতে পারে, সায়েন্টিফিক নাম যে কোনো কিছুরই আমাদের আসতে পারে। আমরা একটু চট জলদি কটা হচ্ছে সিকিউ দেখে ফেলি, যেটা আমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন। মূলত আমি তোমাদেরকে জাস্ট বলবো এই অধ্যায় থেকে কী টাইপের সিকিউ আসতে পারে, যদিও আমি পুরো অধ্যায়টা পড়ানোর সময় বলে গিয়েছি যে এই ধরনের সিকিউ এখানে আসতে পারে, এগুলো কোনগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট। মূলত এই চ্যাপ্টারে 5টা রাজ্য এবং হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ বলতে গ এবং ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া ক খতে বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। আমি তোমাদের গ এবং ঘয়ের প্রশ্ন কিভাবে আসবে এবং এটা কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে খেয়াল করে এক্স এবং ওয়াই, নস্টক এবং পেনিসিলিয়াম। নস্টক এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের যে প্রথম রাজ্যটা ছিল মনেরা, সেটার অন্তর্ভুক্ত, এবং পেনিসিলিয়াম হচ্ছে আমাদের ছত্রাক রাজ্যের অন্তর্ভুক্ত। মানে মনেরা এবং হচ্ছে ফানজাই রাজ্যের কথা বলছে, তাদের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। যে কোনো দুটো রাজ্যের মধ্যে বৈসাদৃশ্য, তারপরে যে কোনো দুটো রাজ্যের বৈশিষ্ট্য, এগুলো লিখতে বলতে পারে। তুমি যখনই কোনো একটা কিছুর মানে বৈশিষ্ট্য পড়ছো, তুমি মনে রাখবা যে তুমি সেটার পার্থক্য অলরেডি জানো। আর তোমরা একটা খেয়াল করবে, আমি কিন্তু পড়ানোর সময় পার্থক্য করে পড়াইছি। যখন নস্টক আর পেনিসিলিয়ামের পার্থক্য পড়বা বলবা, তখন মেনলি কিন্তু প্রোক্যারিওট আর ইউক্যারিওটের পার্থক্যটা এখানে বেশি ভাইটাল হবে, তাই না? আমি তো বলছি যে নস্টক বা মনেরা হচ্ছে প্রোক্যারিওটস আর আমাদের হচ্ছে পেনিসিলিয়াম হচ্ছে ইউক্যারিওটস, তাহলে এইখানে এই পার্থক্যটা মেন। তাছাড়াও কিছু পার্থক্য আছে, ওগুলো তো তোমরা বুঝতেই পারবা, ওগুলো লিখে দিবা। এবং লাস্টে যে প্রশ্নটা আছে কোনটা উন্নত, এই প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মানে যখনই আমরা 5টা রাজ্যের মধ্যে কোনটা উন্নত, এটা এভাবে আসতে পারে। যে কোনো দুটো রাজ্য নিয়ে বলতে পারে কোনটা উন্নত। তো আমরা মনে রাখবো উন্নতর ক্রম হচ্ছে এভাবে, মনেরা সবচেয়ে কম উন্নত, তারপরে একটু উন্নত প্রোটিস্টা, তারপরে একটু উন্নত ফানজাই, তারপরে একটু উন্নত প্লান্টি, তারপরে একটু উন্নত অ্যানিমেলিয়া। তো যখনই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেছে কোনটা বেশি উন্নত, তখনই আমরা যেটা করব, দুটোর বৈশিষ্ট্য আগে লিখবো সেই দুটো রাজ্যের, এবং লাস্টে আমরা বলবো যে এই বৈশিষ্ট্য দ্বিতীয় রাজ্যটাতে বিদ্যমান থাকার কারণে সেটা বেশি উন্নত। বা তুমি একসাথে কম্পেয়ারও করে বলতে পারো যে এই বৈশিষ্ট্য ওয়াইতে ছিল না, জেডে আছে। যেরকম কি, যদি ফানজাই আর প্লান্টির মধ্যে আমি বলি, ফানজাইতে কিন্তু উন্নত টিস্যু নাই, কিন্তু প্লান্টিতে উন্নত টিস্যু আছে, তাহলে ওরা কি বেশি উন্নত। তাহলে এই অধ্যায়ের যে আমাদের রাজ্যগুলো আছে, রাজ্যগুলো থেকে খুবই কমন প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্য, বৈসাদৃশ্য এবং কোনটা উন্নত। ঠিক আছে, বৈশিষ্ট্য, বৈসাদৃশ্য এবং কোনটা উন্নত। তো এইভাবে তোমরা লিখে দিবা। এরপরে যদি আমরা আসি যে উদ্দীপকের শেষ জীবটির নামকরণের পদ্ধতি ব্যাখ্যা করো। নামকরণের পদ্ধতি তো আমি খুবই সুন্দর করে বলে দিছি, এখানে রুই মাছের নামকরণের পদ্ধতি ব্যাখ্যা করতে বলছে। রুই মাছের নামকরণের পদ্ধতি
যেমন যখন লিখবা 8টা পয়েন্ট লিখে যখন যেমন যেমন লিখবা প্রত্যেকবারই ল্যাবিও রোহিতাটা জানতে হবে কিন্তু। হ্যাঁ দেখো এখানে কিন্তু সিকিউর জন্য ওই যে বললাম যে বৈজ্ঞানিক নাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি ওখানে আর লিখতে পারবা না যে ল্যাবিও রোহিতা নিচে দাগ দিয়ে ইতালিক হরফে ল্যাবিও গণ হচ্ছে রোহিতা হচ্ছে প্রজাতি, এগুলো কিন্তু পারবা না। তো উদ্দীপকের জীবগুলো রাজ্যতাত্ত্বিক তুলনা, এখানে হচ্ছে আমাদের স্ট্রবেরি আছে, মাশরুম আছে এবং হচ্ছে রুই মাছ আছে, তার মানে ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া। আর ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়ার মধ্যে তো খুব সুন্দর একটা পার্থক্য করে আমি পড়ানোর সময়ই পড়াই দিছি। ওকে, এইবার চলে আসি আমাদের লাস্ট সিকিউ, যেটা হচ্ছে পি এবং কিউ রাজ্যের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো পি এবং কিউ রাজ্য কোনটা? মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া, তাই না? আমাদের পি হচ্ছে ফানজাই, এখানে পিটা দুইবার টাইপ হয়ে গেছে, এটা হচ্ছে ফানজাই আর এটা হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে এটার মধ্যে আমরা একটা হচ্ছে ভিন্ন বৈশিষ্ট্য বলবো যে এখানে আমাদের একটা কোষপ্রাচীর আছে, একটা কোষপ্রাচীর নাই, জনন কিরকম, খাদ্য শোষণ পদ্ধতি কিরকম, এটা বলবো। আর দেখো এটা কি হচ্ছে, সরল থেকে উন্নত ক্রমবিন্যাস ঘটছে। এটা আমরা ধাপে ধাপে বর্ণনা করব, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য অল্প করে বলে বলে বর্ণনা করব যে এটার থেকে এইভাবে এটা উন্নত হয়েছে, এটার থেকে এভাবে এটা উন্নত হয়েছে, এইভাবে। অথবা তুমি একবারে চাইলেও পয়েন্ট করে লিখতে পারবো, কিন্তু তোমাকে এখানে পয়েন্ট জিনিসটা মাস্ট আনতে হবেই, ঠিক আছে? তাহলে এই ছিল এই অধ্যায়টা। আমি ইনশাল্লাহ তোমরা যারা পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করছো, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে হচ্ছে এখন যদি বই নিয়ে বসো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর ক্লাস মনোযোগ দিয়ে শুনলেও ইনশাল্লাহ অনেকগুলো মুখস্থ হয়ে যাওয়ার অলরেডি কথা। ক্লাসের লাস্টে আমি সিকিউ কিভাবে লিখবা, সিকিউ প্রশ্ন কিভাবে আসবে সেটাও বলে দিয়েছি, এবং ক্লাসের মাঝে এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসবে সেটাও আমি বলে দিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো সময়টা ধরে এই ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস যেটা আমার হবে হচ্ছে জীবনী শক্তি বা 4র্থ অধ্যায় তোমাদের বইয়ের যেটা, সেটা নিয়ে হবে। তখন তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে এবং আসসালামু আলাইকুম।